হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হালকেস্টাইন আয়োজিত অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার টেস্ট পেপার সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো শুরু করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস করছি, তাই আমি ধরে নিচ্ছি যে তোমাদের যে বেসিক যে নলেজটা আছে সেটা তোমরা পারো। তো এখানে কিন্তু আমি ডিটেল ধরে ধরে বুঝাই দিব না যে কোনটা কিভাবে হবে, ঠিক আছে? তবে সলভিংটা আমি তোমার এক্সপ্লেইন করে দিব যে কী কারণে এটা হচ্ছে। ওকে, তো ফার্স্টে যখন আমি একটা টাইপের ম্যাথ করাবো তখন ওইটা আমি একটু ডিটেলসে আলোচনা করব, বাট তারপরে যখন টান দিব তখন তোমার শর্টে কিভাবে জিনিসটা হয়েছে এটা আমি এক্সপ্লেন করব। ওকে, তাহলে চলো দেরি না করে শুরু করি। আচ্ছা, তো এখন আমরা সলভ করব ঢাকা বোর্ড 2022-এর কোয়েশ্চেন। ওকে, তো প্রথমে যেটা আমরা সলভ করব সেটা হচ্ছে আর্থিক বিবরণী, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমার দুইটা কোয়েশ্চেন মাস্ট আসবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কিভাবে তোমরা কম সময় খরচ করে তুমি আর্থিক বিবরণীটা সলভ করবা। আচ্ছা, তো দেখো এখানে আমরা ফার্স্টে কোয়েশ্চেন দেখব। কি বলা আছে যে চলতি বছরের মণিহারি খরচের পরিমাণ নির্ণয় করো, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, তারপরে তোমার মালিকানা সত্ত্ব মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। এটা কিন্তু খুবই ইজি, বিক্রিত পণ্যের ব্যয়, মণিহারি খরচ আর হচ্ছে মালিকানা সত্ত্ব মোট দায়ের পরিমাণ, অর্থাৎ তোমার আর্থিক অবস্থার বিবরণীর জাস্ট নিচের পার্টটা। এখানে কি বলছে, মালিকানা সত্ত্ব মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে কি, তোমার আর্থিক অবস্থার বিবরণীর জাস্ট নিচের পার্টটা, তোমার সম্পদের পরিমাণ এখানে নির্ণয় করতে বলা হয় নাই। তাকে কোশ্চেনটা পড়ে নিবা যে অ্যাকচুয়ালি তোমার কাছে কি চাইছে। ওকে, আচ্ছা, তো প্রথমেই কোশ্চেন আমাদের অ্যানালাইসিস করতে হবে। আমাদের আর্থিক বিবরণী সলভ করার সময় আমাদের স্টুডেন্টরা সবথেকে যে ভুলটা করে সেটা হচ্ছে কোশ্চেনটা অ্যানালাইসিস আগে করে না। এই যে এখানে বলছে মণিহারি খরচের পরিমাণ নির্ণয় করো, মণিহারি খুঁজে, তারপরে সমন্বয় যে খুঁজে মণিহারি কই আছে, এভাবে না করে প্রথমে যখন কোশ্চেনটা তুমি হাতে পাবা তখন ক্যাটাগরি ওয়াইজ কোশ্চেনটা ভাগ করে ফেলবা। একটা জিনিস খাতায় লিখে নিবা যে বক্সের এন্ট্রি একবার যায় আর সমন্বয়ের এন্ট্রি দুইবার যায়, ঠিক আছে? বক্সের এন্ট্রি একটা বইতে প্রভাব ফেলে আর সমন্বয়ের এন্ট্রি দুইটা বইয়ে প্রভাব ফেলে। তাহলে আমরা কি লিখব যে বক্সের এন্ট্রি কয়বার প্রভাব ফেলে, কয়টা বইতে? একটা বইতে। ওকে, আর সমন্বয়ের এন্ট্রি দুই জায়গায় প্রভাব ফেলে। ওকে, এখন সমন্বয়ের এন্ট্রি দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে সমন্বয় সমূহ, এখানে আলাদাভাবে থাকবে, আর একটা হচ্ছে বক্সের মধ্যে তোমার তারিখ থাকবে, যে 10% ঋণ থাকবে, মজুত পণ্য থাকবে, এভাবে থাকতে পারে। ওকে, তো এখন আমরা কোশ্চেন সলভ করব। দেখো পণ্য ক্রয় ফার্স্টে আছে, এটা আমরা ক্যাটাগরিতে ভাগ করে ফেলবো, ঠিক আছে? বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী আর মালিকানা সত্ত্ব বিবরণী, এই তিনটা বিবরণী তো আছে, তাই তো? আচ্ছা, তো পণ্য ক্রয় কিসের মধ্যে পড়ে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে আমরা পণ্য ক্রয়ের পাশে কি লিখে ফেলবো? বিক্রিত পণ্যের ব্যয়। দেখো শর্ট ফর্ম লিখলাম, বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? পণ্য বিক্রয় কিসের মধ্যে পড়তেছে? নিট বিক্রয়। কিসের মধ্যে পড়তেছে? নিট বিক্রয়। নিট বিক্রয় আমরা নির্ণয় করতে গেলে পণ্য বিক্রয় লাগে না? হ্যাঁ, তো পণ্য বিক্রয়টা নিট বিক্রয়ের মধ্যে পড়তেছে। তারপর অফিস সরঞ্জাম কিসের মধ্যে পড়তেছে? সম্পদের মধ্যে পড়তেছে, ঠিক আছে? আসবাবপত্র সম্পদের মধ্যে পড়তেছে। এখানে দেখো মজুত পণ্য, কয় তারিখের মজুত পণ্য? 1/1/2021। তার মানে কি, তোমার প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কিসের মধ্যে পড়ে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়ে, ঠিক আছে? ফেরত, এখানে দেখো দুই টাইপের ফেরত আছে, একটা ক্রয় ফেরত আর একটা বিক্রয় ফেরত। একটা জিনিস মাথায় রাখবা, ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হবে ক্রেডিট, বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত হবে ডেবিট, উল্টাটা হবে। ওকে, তাহলে ফেরত এটা কিসের মধ্যে যাবে? একবার বিক্রিত পণ্যের ব্যয়ের তোমার ক্রয়ের মধ্যে যাবে, আর একটা বিক্রয় থেকে বাদ যাবে, তার মানে নিট বিক্রয়ের মধ্যে যাবে। ওকে, প্রাপ্য হিসাব আর প্রদেয় হিসাব, এটা কি সম্পদের মধ্যে যাবে। কি সম্পদ? চলতি সম্পদ, দিবা চলতি সম্পদ।
ঠিক আছে, আমদানি শুল্ক কিসের থেকে বাদ হয়? বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হয়। তাহলে এটা বিক্রিত পণ্যের ব্যয়। পরিবহন খরচ, এটা কি তোমার পরিবহন খরচ, ভাড়া খরচ, মনিহারি, এগুলো সব কি তোমার পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমার উত্তোলন। উত্তোলন কি হয়? উত্তোলন কিন্তু বাদ যায়। ওকে, তাহলে উত্তোলন এটা মালিকানা সত্ত্ব থাকবে। তারপরে ঋণ, ঋণ কি তোমার দীর্ঘমেয়াদী দায়। এখানে দীর্ঘমেয়াদী দায়, এভাবে শর্ট ফর্মে দিবা, সব এভাবে সবগুলো শর্ট ফর্মে দিবা। ওকে, ঠিক আছে। সাধারণ সঞ্চিতি পরিচালন ব্যয়। তারপরে মজুরি খরচ বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে কি তোমার বেতন খরচ, বেতন খরচ কি তোমার পরিচালন ব্যয়। আর মূলধন হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব বিবরণীতে যায়, তাই তোমার এখানে দিবা ম স। তো এইভাবে যখন তুমি ক্যাটাগরি করে ফেলবা, যখন তুমি কোশ্চেনটা সলভ করবো অতি দ্রুত তুমি সলভ করতে পারবা। ধরো তোমার কি নির্ণয় করবা? নিট বিক্রয় তুমি নির্ণয় করবা। দেখো নিট বিক্রয় কই আছে? এই যে নিট বিক্রয় আছে, এই যে নিট বিক্রয় আছে। তাহলে তুমি নিট বিক্রয় ধরে ধরে ওইভাবে নিট বিক্রয় তুমি বের করে ফেলবা। হয়ে গেলে নিট বিক্রয় বের হয়ে গেলে এভাবে ক্রস দিয়ে দিবা। ওই নিট বিক্রয় কই আছে? এই যে ক্রস দিয়ে দেবা। তাহলে দেখবা তুমি অতি দ্রুত কোশ্চেনটা সলভ করতে পারতেছো। ওকে, তেমনিভাবে এখানে যেমন তোমার ক্যাটাগরি করলাম, সমন্বয় এভাবে তুমি ক্যাটাগরি করে ফেলবা। দেখো সমন্বয় কি আছে? সমাপনী মজুত পণ্য 28,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। এখন দেখো সমাপনী মজুত পণ্য কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। 2টা বই। আমি কি বলছিলাম যে সমন্বয়ের এন্ট্রি 2টা জায়গায় প্রভাব ফেলে। এখন কোন কোন জায়গায় প্রভাব ফেলবে? দেখো সমাপনী মজুত পণ্য তোমার 2টা বইয়ে যায়। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। ওকে, বিশদ আয় বিবরণীর কোন জায়গাটা যায়? বিক্রিত পণ্যের ব্যয়ে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের তোমার সূত্র। ওকে, তো এই যে সমাপনী মজুত পণ্যটা বাদ যায় বিক্রিত পণ্যের ব্যয়ে, তাহলে বিশদ আয় বিবরণী এটা কোন সেগমেন্টে পড়তেছে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে কিন্তু। ওকে, আর আর্থিক অবস্থার বিবরণীতে কোন সেগমেন্টে পড়তেছে? চলতি সম্পদের মধ্যে পড়তেছে। তো এখানে আমার যেহেতু জায়গা নাই তো আমি লিখতে পারতেছি না, তো একের এখানে তুমি কি লিখবা? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কমা দিয়ে লিখবা। আর একটা কোথায় যাচ্ছে? চলতি সম্পদ, চলতি সম্পদ। এইভাবে প্রত্যেকটা সমন্বয়ের এন্ট্রি তুমি এভাবে ভাগ করে ফেলবা। ওকে, ভাগ করে ফেলার পরে চলো আমরা এখন সলিউশনে যাই। সলিউশনের দিকে আমরা এখন মুভ করব। তো প্রথমে কি বলছে? প্রথম কোশ্চেনটা কি? যে চলতি বছরের মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো দেখি মনিহারি খরচের পরিমাণ কিভাবে নির্ণয় করব। এখানে মনিহারি খরচটাকে বের করতে হবে। ওকে, এই যে মনিহারি খরচটা বের করতে হবে। আর শোনো এখানে যে তোমার সম্পূর্ণ মজুত পণ্য দেখো কিসের মধ্যে আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে সম্পূর্ণ মজুত পণ্যটা আসবে। তেমনি দেখো এই যে 1500 টাকার মনিহারি দ্রব্যাদির মূল্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে এর মধ্যে প্রারম্ভিক মজুদের 500 টাকা এবং সমাপনী মজুদের মধ্যে 1500 টাকার মনিহারি দ্রব্যাদির মূল্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে এখানে কি হবে? মনিহারির সাথে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আলটিমেট তোমার মনিহারিটা কত। তো এখানে যেহেতু মনিহারির একটা সমন্বয় আছে তাই এখানে মনিহারির পাশে স্টার চিহ্ন দিয়ে দিবা। তো যখন স্টার চিহ্ন দিবা তখন বুঝবা যে এখানে একটা সমন্বয় আছে। সবগুলোর ক্ষেত্রে সেম করবা। দেখো ঋণের সুদ এখানে কিন্তু 10% আছে, তার মানে ঋণের সুদ আছে, ক্রেডিট জেরের সুদ ডেবিট। তো এইটাও কিন্তু একটা তোমার সমন্বয়, তাই এখানে স্টার দিবা যাতে তুমি বুঝতে পারো যে কোশ্চেনটা দেখলে না এখানে একটা সমন্বয় আছে। এন্ট্রিটা যখন তুমি সলভ করবা তখন বুঝবা এখানে একটা সমন্বয় আছে। ওকে, তাহলে চলো আমরা সলভে চলে যাই ডিরেক্ট। আচ্ছা,
তো মনিহারির ক্ষেত্রে কি করছে, মনিহারি যেটা ছিল বক্সে 4000 টাকা সেটার সাথে প্রারম্ভিক মজুরটা যোগ করছে। দেখো তোমার ওখানে কি ছিল, এখানে কিন্তু ছিল যে প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকা এবং সমাপনী মজুদের মধ্যে 1500 টাকার মনিহারি দ্রব্যাদি মূল্য অন্তর্ভুক্ত আছে। তো এখানে আমার মনিহারি খরচের পরিমাণ যদি নির্ণয় করতে হয় তাহলে প্রারম্ভিকটা যোগ হবে এবং সমাপনীটা মাইনাস যাবে। দেখো এখানে সেটাই করছে যে তোমার মনিহারির সাথে প্রারম্ভিক মজুরটা যোগ হয়েছে 500 টাকা আর সমাপনী মজুরটা তোমার বিয়োগ হয়েছে 1500 টাকা। তাহলে আমার চলতি বছরের মনিহারি খরচের পরিমাণ কত, তোমার 3000 টাকা। আশা করি বুঝেছো ক নাম্বারটা কিভাবে সলভ করতে হবে। এখন চলো আমরা খ নাম্বার দেখি। আচ্ছা, খ নাম্বারে কি বলা আছে, ধানসিঁড়ি অ্যান্ড কোংয়ের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এখন দেখো তুমি কিভাবে সলভ করবা। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের আগে আমরা সূত্র চলো লিখে ফেলি। বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা কি ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান, আচ্ছা আমি এখানে লিখি বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি, যে প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমার বিক্রিত পণ্যের ব্যয়। তো এটা ছিল তোমার সূত্র। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের হয়তো বা বেসিক দুর্বল ছিল, তাই আমি এটা একটু রিভিশন দিয়ে নিলাম। ঠিক আছে, নেক্সটটা যখন সলভ করব তখন আমরা টান দিব। ওকে, আচ্ছা তাহলে এখন বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করবো। আচ্ছা তাহলে এখন আমি খুঁজবো, দেখো বিক্রিত পণ্যের ব্যয় কই আছে, এই যে ক্রয় আছে। আচ্ছা প্রথমে আমার সূত্রটা কি, প্রারম্ভিক মজুদ পণ্য খুঁজতে লাগবে। প্রারম্ভিক মজুদ পণ্য কই, এই যে মজুদ পণ্য 1 তারিখে মজুদ পণ্য, এই যে বিক্রিত পণ্যের ব্যয় এটা দিলাম 22,500 দিয়ে ক্রস দিয়ে দিবা, যেটা শেষ হয়ে যাবে ওটা ক্রস দিয়ে দিবা, এটার কাজ শেষ। তারপরে কি করব, ক্রয়টা আনবো। ক্রয় কোথায় আছে, এখানে আছে। ক্রয়ের পাশে একটা ইয়া দিয়ে নিবা, স্টার্ট দিয়ে নিবা। কেন স্টার্ট দিবা, কারণ এখানে ক্রয় ফেরত আছে, এটা তোমার বোঝা লাগবে। কি আছে, ক্রয় ফেরত আছে। তো ক্রয়টা যখন লিখবা তখন দেখবা ক্রয় ফেরত ক্রয় বাট্টা এগুলো কিন্তু বাদ যায়। ওকে, তো দেখবা ফেরত আছে কিনা বাট্টা আছে কিনা। এই দেখো এখানে বিক্রিত পণ্যের ব্যয় আছে, তো এটা কি ফেরত, ক্রয় ফেরত, তো এখানে একটা স্টার্ট দিবা। ফেরত কিন্তু বিক্রয়েরও আছে, এখানে একটা স্টার্ট দিবা। তো এই স্টার্ট দিলে হবে কি, তুমি বুঝতে পারবা যে তোমার এখানে একটা এন্ট্রি আছে, এখানে কিছু একটা আছে। তখন তুমি যখন চোখ বুলাবা তখন তোমার এসে পড়বে, হয় এখানে সমন্বয় আছে বক্সের মধ্যে, না হয় বক্সের বাইরে, অর্থাৎ সমন্বয়ের এন্ট্রিগুলোতে তোমার কিছু একটা আছে। আচ্ছা তাহলে তুমি পণ্য ক্রয় ফেরত বাদ দিলা, ওকে ক্রয় ফেরত বাদ দিলা। তারপরে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ কোনগুলো আছে, আমদানি শুল্ক, তারপরে হচ্ছে তোমার মজুরি খরচ এগুলো আছে। তারপরে কি আছে এখানে, মাইনাস সমাপনী মজুদ পণ্য, এই যে বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুদ পণ্য। ও এখানে আবার আরেকটা এন্ট্রি থাকতে পারে, এই যে 5,000 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি, এটা কিন্তু ক্রয়ের মধ্যে যাবে। কেন ক্রয়ের মধ্যে যাবে, কারণ 5,000 টাকার পণ্য তুমি কিনছিলা, এটা তুমি বিতরণ করছো, পণ্য বিতরণ করছো, তার মানে এটা তোমার ক্রয় থেকে বাদ যাবে, আবার বিজ্ঞাপনে যাবে। তো এখানে যেহেতু আমি তোমার প্রত্যেকটা এন্ট্রি দেখাইনি যে কোনটা কোন জায়গায় যাবে, তাই তো হয়তো বা তোমার একটু কনফিউশন লাগতে পারে। তাই দেখো এখানে দেখো মজুরি 6,000 টাকা এবং বেতন 7,200 টাকা বকেয়া আছে। আচ্ছা আমরা জানি খরচের বকেয়া কি হয়, খরচ অগ্রিম খরচ কিন্তু চলতি সম্পদ, কিন্তু খরচের বকেয়া চলতি দায়। তাহলে এখানে চলতি দায় আর খরচের বকেয়া যোগ হয় খরচের সাথে, তাহলে মজুরি আর বেতন। এই যে মজুরি কোথায় আমার, এই যে মজুরির এখানে স্টার্ট দিবা, বেতনের এখানে স্টার্ট দিবা,
স্টার দিলে বুঝবা যে এটার মধ্যে সমন্বয়ের এন্ট্রি আছে। ওকে, তারপরে প্রচারের উদ্দেশ্যে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, ক্রয়ের এখানে আরেকটা স্টার দিবা। যতগুলো সমন্বয় দেখবা আছে ওখানে 2টা করে স্টার দিবা, তাহলে বুঝবা যে এটা 2বার আছে 3বার আছে। ওকে, তাহলে দেখো এই যে 5,000 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের বিতরণ করা হয়েছে, এটা ক্রয় থেকে একবার বাদ দিবে আর একবার কি তোমার বিজ্ঞাপনে আসবে। তারপরে প্রাপ্য হিসাবের 3,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে কি এটা অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কোথায় আসে? একবার পরিচালন ব্যয় আসে, আর একটা কোথায় আসে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে তোমার চলতি সম্পদ থেকে বাদ যায়। ওকে, তাহলে এখানে তুমি লিখে ফেলবা, এখানে যেহেতু আমার লেখার জায়গা নাই তাই লিখতেছি যে আচ্ছা একটা অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়ে যাবে, আর একটা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। কিসের মধ্যে যাবে? চলতি সম্পদ থেকে বাদ যাবে। ওকে, এটা ক্লিয়ার? আচ্ছা তাহলে চলো আমরা ডিরেক্ট সলভে যাই, সলভে গেলে তোমাদের ক্লিয়ার হবে জিনিসগুলো। দেখো কি করছে, মজুদ পণ্য আনছে 22,500, তারপরে মনিহারি মজুদ, ওই যে মনিহারি মজুদটা যে ছিল 500 টাকা ওইটা বাদ দিতে হবে, মনিহারি যে মজুদটা ছিল ওটা বাদ দিতে হবে। ঠিক আছে, তারপর পণ্য ক্রয়, এই দেখো ফেরতটা বাদ দিছে, কি করছে? ফেরতটা বাদ দিছে। তারপরে বিনামূল্যে পণ্য বিতরণ, বলছিলাম না এটা বাদ যাবে ক্রয় থেকে, দেখো এটা বাদ দিছে। তারপরে দেখো কি আসছে? আমদানি শুল্ক আসছে, পরিবহন খরচ আসছে, আচ্ছা পরিবহন খরচ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। ঠিক আছে, মজুরি খরচ আসছে, এই দেখো বকেয়াটা যোগ হয়েছে, বাদ সমাপনী মজুদ পণ্য। ঠিক আছে, আবার মনিহারি মজুরটা আবার এখানেও বাদ দিছে, এখানে মনিহারি মজুরটা হচ্ছে 1,500। একটা জিনিস মাথায় রাখবা, দেখো প্রারম্ভিকটা আমরা যোগ করছিলাম না যখন মনিহারিটা নির্ণয় করছিলাম, বিক্রিত পণ্যের ব্যয় এসেও মনিহারি মজুদ যেটা আছে এটা প্রারম্ভিক মজুদ থেকে বাদ যাবে আর সমাপনী মজুদ থেকেও বাদ যাবে, এই জিনিসটা খেয়াল রাখবা। ঠিক আছে, যে মনিহারি মজুদ যেটা ছিল সমন্বয়ের এন্ট্রিতে এটা প্রারম্ভিক মজুদ থেকেও বাদ যাবে, সমাপনী মজুদ থেকেও বাদ যাবে। প্রারম্ভিক থেকে প্রারম্ভিকটা বাদ যাবে আর সমাপনী থেকে সমাপনীটা বাদ যাবে। দেখো প্রারম্ভিকটা কত ছিল? 500 টাকা, আর সমাপনী মনিহারি মজুদ কত ছিল? 1,500 টাকা। দেখো আমরা মিলাইনি, চলো এই যে দেখো এই যে প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকা আর সমাপনী মজুদের মধ্যে 1,500 টাকার মনিহারি দ্রব্যাদির মূল্য অন্তর্ভুক্ত রয়েছে। যেহেতু এটা অন্তর্ভুক্ত রয়েছে তাই এটা কি করতে হবে? তোমার বাদ দিতে হবে। তাহলে দেখো এই যে প্রারম্ভিক মজুদ পণ্য, এই যে এটার থেকে 500 টাকা, আর সমাপনী মজুদ পণ্য এটা থেকে 1,500 টাকা তোমার বাদ দিতে লাগবে। ওকে, আর এই যে তোমার মজুরি 6,000 টাকা ছিল, যোগ বকেয়া মজুরি হয়েছে। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। ওকে, আচ্ছা যেহেতু 2 নাম্বারটা ক্লিয়ার, আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে ফেললাম। এখন হচ্ছে আমাদের নিট লাভ 99,200 টাকা ধরে 2021 সালের 31 ডিসেম্বর তারিখে মালিকানা সত্ত্ব মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে এটা আর্থিক অবস্থার বিবরণী জাস্ট নিচের পার্টটা, মোট দায় ও মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয় করো। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, দেখো কোশ্চেনে কিন্তু বলাই আছে নিট লাভ 99,200 টাকা ধরে। তো অনেক সময় এইভাবে কোশ্চেন আসতে পারে যে এখানে তোমার নিট লাভ বের করতে হতে পারে খ নাম্বারে, আবার গ নাম্বারে বললো নিট লাভ 19,200 টাকা ধরে। তখন কিন্তু আমরা অনেক সময় স্টুডেন্ট এই মিস্টেকটা করি, খ নাম্বারে যেটা বের হয়েছে ওইটাই নিট লাভ ধরে করি, কিন্তু এখানে কিন্তু ভাই তোমাকে বলেই দিছে নিট লাভ 99,200 টাকা ধরে। তো যদি কোশ্চেনে তোমাকে বলে দেয় নিট লাভ এটা ধরে, তাহলে কোশ্চেনেরটাই তুমি নিবা। ওকে, তুমি যেটা আগে খ নাম্বারে বের করছো ওইটা তোমার আনার দরকার নাই, মনে থাকবে। আচ্ছা চলো এখন আমরা গ নাম্বারটা সলভ করি। এখানে বলছে মালিকানা শর্ত মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে আমরা মহাশ খুঁজবো, মালিকানা শর্ত কই আছে, তারপরে দায় খুঁজবো। মোট দায় কি দীর্ঘমেয়াদী দায় আছে, স্বল্প মেয়াদী দায় আছে, তো এখানে দায়ের এন্ট্রিগুলো খুঁজবো। ঠিক আছে, আর মালিকানা সত্ত্বের এন্ট্রিগুলো খুঁজবো। তাহলে চলো আমরা সলিউশনে চলে যাই। আচ্ছা দেখো, তো প্রথমে কি করছে, দায়সমূহ মালিকানা সত্ত্ব। প্রথমে চলতি দায় নির্ণয় করছে। চলতি দায় কি কি আছে? প্রদেয় হিসাব, ওকে, প্রদেয় হিসাব, বকেয়া মজুরি, বকেয়া বেতন। দেখো বকেয়া মজুরি, বকেয়া বেতন অর্থাৎ এগুলো কিন্তু মজুরি বেতন দুইটাই কি তোমার খরচ, খরচ। তাহলে খরচের বকেয়া চলতি দায় হয়, এটা সবসময় মাথায় রাখবা। খরচের বকেয়া চলতি দায়, অগ্রিম খরচ এটা চলতি সম্পদ। ঠিক আছে, অর্থাৎ উল্টাটা।
বকেয়া হলে চলতি দায়, আর অগ্রিম হলে তোমার চলতি সম্পদ। এটা একটু ছোট করে নোট করে টুকে নিতে পারো, তোমার ফিউচারে কাজে লাগবে। আচ্ছা দেখো, ঋণের বকেয়া সুদ দেখো 1 লাখ টাকা ছিল, ওই যে 10%, ওই যে আমরা বক্সে তোমার দেখছিলাম। দেখো ঋণের বকেয়া সুদটা কোত্থেকে আসছে, এই যে তোমার ঋণের সুদ, এটা কি তোমার পুরোটাই তোমার বকেয়া। এখানে একটা তোমার কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে ঋণের সুদ, এটা বকেয়া কোথাও তো উল্লেখ নেই, এটা বকেয়া ধরবো কিভাবে? এটা একটা জিনিস মাথায় রাখবা যে ঋণের যে সুদটা আছে এটা যদি তোমার নির্দিষ্ট করে উল্লেখ না থাকে, তাহলে ঋণের এই তোমার বক্সের যে পার্সেন্টেজটা দেওয়া আছে, পার্সেন্টেজটার পুরাটাই তোমার বকেয়া ধরে নিতে হবে, মনে থাকবে? তাহলে দেখো ঋণের সুদ কত, 1 লাখ। তাহলে দেখো কত নির্ণয় করছি আমরা, এই যে 1 লাখের 10%, 10,000 টাকা। তাহলে চলতি দায় বের করলাম, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে 10% ঋণ আসবে, 10% ঋণ আসলো। তারপর হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব, তোমার মূলধন আসবে, মূলধন কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। তারপরে সূত্র অনুযায়ী মূলধনের সাথে নিট লাভ, এই দেখো প্রশ্নে প্রদত্ত, কি আছে প্রশ্নে প্রদত্ত। তারপরে আমার উত্তোলন বাদ যাবে আর সাধারণ সঞ্চিতি যোগ হবে। তো এইগুলো সবই কি তোমার এই যে মূলধন থেকে শুরু করে সাধারণ সঞ্চিতি পর্যন্ত এটা মালিকানা সত্ত্বের উপাদান। তাহলে চলো আমরা কোশ্চেনে ফিরে যাই, কোশ্চেনে যে দেখি, এই দেখো মূলধন তোমার মালিকানা সত্ত্ব, আর এখানে সাধারণ সঞ্চিতি, আচ্ছা আমি পণ্য ব্যয় দিয়েছি ভুলে, এটার জন্য দুঃখিত। এটা হবে তোমার মালিকানা সত্ত্বের মধ্যে সাধারণ সঞ্চিতি। ওকে, এটা কি হবে মালিকানা সত্ত্বের সাথে মূলধনের সাথে যোগ হবে, মূলধনের সাথে কি হবে যোগ হবে, নিট লাভ হলে যোগ, নিট ক্ষতি হলে বিয়োগ। এটা একটু সূত্র তোমার মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এই যে এটা গেল, তারপরে গেল। ওকে, তাহলে মশার কাছে এই দেখো উত্তোলন অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে তোমার বাদ গেছে, উত্তোলন বাদ গেছে। তারপর হচ্ছে তোমার কি যোগ হয়েছে, তোমার সাধারণ সঞ্চিতি যোগ হয়েছে, উত্তোলন বাদ সাধারণ সঞ্চিতি যোগ, নিট লাভ হলে যোগ আর নিট ক্ষতি হলে বিয়োগ। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে সলভ করা হয়েছে। ওকে, তাহলে চলো দেখে আসি। তো এই ছিল হচ্ছে তোমার মোট দায় ও মোট মালিকানা সত্ত্ব। দীর্ঘমেয়াদী দায় চলতি দায় যোগ করছে, আর মালিকানা সত্ত্বের মধ্যে নিট লাভ প্রশ্নে যেটা আছে ওটা যোগ হয়েছে, আর উত্তোলন আর সাধারণ সঞ্চিতি তোমার একটা বাদ হয়েছে আর একটা যোগ হয়েছে, যেহেতু সাধারণ সঞ্চিতি যোগ করা হয় আর উত্তোলন তোমার বাদ দিতে হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল তোমার হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা, ঢাকা বোর্ডের ফার্স্ট কোয়েশ্চেন। তো এখন আমরা চলো সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করব। ওকে, তো সেকেন্ড কোয়েশ্চেনটা চলো সলভ করি। এখন আমি তোমাদের এত ডিটেলস বলবো না, এখন হচ্ছে ডিরেক্ট আমরা টান দিয়ে সলভ করব। তাহলে দেখো এখানে আসবাবপত্র কি আছে, আসবাবপত্র, যন্ত্রপাতি, সেবায়, সাপ্লাইস, এগুলা মোটামুটি তোমার সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ। এটা 10 লিখতে পারো দীর্ঘমেয়াদী সম্পদ, বা তোমাদের যেভাবে তোমরা চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদের তোমরা যেভাবে কমফোর্টেবল ফিল করো। ঠিক আছে, আমি তোমার দীর্ঘমেয়াদী সম্পদ এটা 10 দিলাম। ঠিক আছে, সাপ্লাইস দিলাম, সাপ্লাইস এটা হচ্ছে তোমার চলতি সম্পদের মধ্যে। ঠিক আছে, সেবা আয় এটা পরিচালনা আয়ের মধ্যে। ওকে, তারপরে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়। ঠিক আছে, আর উত্তোলন এটা কিসের মধ্যে, মালিকানা সত্ত্বের মধ্যে। অনুপার্জিত সেবায় এটা হচ্ছে পরিচালনা আয়ের মধ্যে। পুঞ্জীবিত অবচয় এটা তোমার সম্পদের মধ্যে, দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যে। ঠিক আছে, বেতন খরচ পরিচালন ব্যয়ের মধ্যে। উপভাড়া এটা পরিচালন আয়ের মধ্যে, উপভাড়া একটা আয়। বিনিয়োগ এটা একটা সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যে। মূলধন এটা মালিকানা সত্ত্বের মধ্যে।
ভাড়া খরচ এটা পরিচালন ব্যয়ের মধ্যে। ওকে, এই গেল মোটামুটি অ্যানালাইসিস শেষ আমার বক্সের। এখন আমরা সমন্বয় যাব। আচ্ছা, এখানে বলছে মাসিক বেতন খরচের পরিমাণ 1500 টাকা। তাহলে বেতন খরচের এখানে এন্ট্রি আছে। ওকে, এখানে স্টার্ট দিয়ে ফেললাম। ধারে সেবা প্রদান করা হয়েছে 15,000 টাকা, যা হিসাবভুক্ত করা হয়নি। তাহলে ধারে সেবা দিছে না, তাহলে একটা সেবায়ের মধ্যে পড়তেছে, হিসাবভুক্ত করা যেহেতু হয়নি, তাহলে সেবায় এখানে এন্ট্রি আছে, অর্থাৎ তোমার এখানে সমন্বয় আছে। তারপরে অনুপার্জিত সেবায়ের 2/3 অর্জিত হয়েছে। অর্জিত হয়েছে মানে অনুপার্জিত যেটা ছিল, অনুপার্জিত মানে কি, মানে যে সেবা এটা তোমার এখনো পাওয়া হয়নি ওটা কি তোমার অনুপার্জিত। আর উপার্জিত মানে কি, যেটা অলরেডি আমি রিসিভ করছি, মানে আমার ক্যাশটা তোমার রিসিভ করা হয়েছে। ওকে, তাহলে 2/3 অর্জিত হয়েছে, তাহলে এখানেও একটা তোমার সমন্বয়ের এন্ট্রি আছে, তো এটা তুমি স্টার্ট দিয়ে ফেলবা। ওকে, এখন বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ছিল 2500 টাকা, তার মানে সাপ্লাইজের এখানে এন্ট্রি আছে। দেখো সাপ্লাইজ কোথায় আছে, চলতি সম্পদ। ওকে, তাহলে এখানে তুমি স্টার্ট দিলা সমন্বয়। আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করো। আসবাবপত্র কই আছে, এই যে আসবাবপত্র, এখানে তুমি স্টার্ট দাও। তাহলে আমি স্টার্ট দেওয়া শেষ, সমন্বয় দেখে দেখে এখন আমরা ডিরেক্ট সলভ করব। ওকে, তো প্রথমে দেখো মোট সেবায়ের পরিমাণ নির্ণয় করো, কি বলা আছে, মোট সেবায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো আমরা সলভ করি কিভাবে মোট সেবায়ের পরিমাণ নির্ণয় করব। সেবায় প্রথমে যে এন্ট্রিটা ছিল ওটা দিব, তারপরে অলিখিত সেবায় মানে যে সেবায় এটা লেখা হয়নি ওইটা অ্যাড করব 15,000 টাকা। অলিখিত সেবায় কোনটা, এই যে তোমার এই যে ধারে সেবা প্রদান করা হয়েছে 15,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি, এটাই কিন্তু তোমার অলিখিত সেবায়, মানে একটা ধারে প্রদান করছে কিন্তু এটা লিখিত হয়নি, তো অলিখিতটা আমার কি হবে, সবসময় যোগ হবে, এটা মাথায় রাখবা। ওকে গেল। তারপরে অনুপার্জিত সেবায়ের অর্জিত অংশটা তোমার যোগ হবে, যেটা অর্জিত হয়েছে, অর্থাৎ যেটা আমি পাইছি। অনুপার্জিত অংশ আমরা আনবো না, আমরা আনবো কি অর্জিত অংশটা। অর্জিতটা কি, 2 মাসের অর্জিত হয়েছে, তাহলে দেখো অবশ্যই তোমার সমন্বয় ছিল এই যে 2/3 অর্জিত হয়েছে, তো এই যে 2/3 অর্জিত হয়েছে, 2/3, তাহলে কি তোমার 2/3টাই তোমার আসবে। এই যে অনুপার্জিত সেবায়ের অর্জিত অংশ 2/3, 2/3 না 2/5, এখানে মনে হয় ভুল আছে তোমার সলভে। এখানে বলছে যে অনুপার্জিত সেবায়ের 2/3 অর্জিত হয়েছে, তাহলে 2/3 ধরে তোমরা করবা। ওকে, তো 25,000-এর 2/5, 2/3, তো তোমরা ওইভাবে সলভ করবা। টোটাল কত আসে, মোট সেবার পরিমাণ 1,20,000 টাকা, 1,20,000 টাকা। অথবা কোশ্চেনে ভুল আছে, তাহলে তোমার সলভে ভুল আছে, 2/5 বা 2/3 দুইটার একটা হবে। ওকে, আচ্ছা, তো দেখো এখন হচ্ছে তোমার 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের স্বাধীন রিপেয়ার্স সার্ভিসের বিশদায় বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, এখন কিন্তু তোমাকে টোটাল বিশদায় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। এখানে ঘাবড়ানোর কিছু নাই, কারণ তোমার এন্ট্রি খুবই কম এন্ট্রিগুলো কিন্তু আসবে। তো চলো আমরা ডিরেক্ট সলভে যাই, কি আছে। আচ্ছা, তো দেখো বিশদায় বিবরণীতে তোমার কিভাবে তোমার সলভ করা হয়েছে। তো প্রথমে আয় থেকে ব্যয়গুলো বাদ দিতে হবে, খুবই সিম্পল হিসাব। আয় যেগুলো আছে ওখান থেকে ব্যয়গুলো তোমার বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তো ফার্স্টে ক নাম্বারে কিন্তু আমরা পাইছিলাম যে মোট সেবা আয় কত, ক নাম্বারে কিন্তু আমরা নির্ণয় করছিলাম, এই যে সেবায়ের সাথে অলিখিত সেবায় যোগ করছিলাম, আর অনুপার্জিত সেবায়ের অর্জিত অংশটা তোমার যোগ করছিলাম, তো যেটা আসে ওটাই কিন্তু তোমার মোট সেবা আয়। তাহলে মোট সেবা আয়, তারপরে উপভাড়া যোগ হবে, সেবার সাথে উপভাড়া মানে কিন্তু আয়, উপভাড়া মানে কি তোমার সাবলেট, সাবলেট থেকে কি তোমার আয় হয় না, দেখবা অনেকে তোমার বাসা বাড়িতে যাদের হচ্ছে এক রুমে ব্যাচেলার তোমার সাবলেট দেয়, তো এটাই হচ্ছে তোমার বাংলাতে উপভাড়া বলে। সাবলেট থেকে তোমার টাকা আয় হয় না বা ইনকাম হয় না, এই জন্য উপভাড়াটা তোমার যোগ হবে। তারপরে ব্যয়গুলো তোমার সবগুলো বাদ দিছে। দেখো
বেতন খরচ দিছে, বেতনের সাথে বকেয়া বেতন যোগ দিছে। আচ্ছা এখানে একটা ক্যালকুলেশন করছে, দেখো সমন্বয় কিন্তু বলা ছিল যে 12 মাসের বেতন। তাহলে দেখো এই যে মাসিক বেতন খরচের পরিমাণ 15,000 টাকা, সরি 1500 টাকা। এটা কি মাসিক বেতন খরচের পরিমাণ। তার মানে আমার যেহেতু বিশদায় বিবরণী করতেছি 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত, তাই আমার 1 বছরেরটা হিসাব করতে হবে। এই জন্য 1500 গুণ 12 দিছে। ওকে, 1500 গুণ কত দিছে? 12 দিছে। দেখো এই যে 1500 গুণ 12 মাইনাস 15,000 টাকা। দেখো 15,000 টাকা কোত্থেকে আসলো? এই যে 15,000 টাকা এন্ট্রিতে যেটা ছিল, এই যে 15,000 টাকা এন্ট্রিতে যেটা ছিল এটা তোমার বাদ দিতে হবে। মাসিক বেতন খরচের পরিমাণ কত? 1500 টাকা। এটা 12 মাসের করলাম, মানে হিসাব করলাম। আর বেতন খরচ যেটা তোমার বক্সে আছে ওটা তোমার বাদ দিতে হবে। তাহলে আমার চলতি বছরেরটা আমরা পেয়ে যাব। এই যে দেখো বক্সেরটা বাদ দিছে, এই যে 15,000 টাকা বাদ দিছে, দিয়ে বাকিটা কি তোমার বকেয়া। এটা কিন্তু তোমার চলতি বছরেরটা। এই যে 15,000 টাকা এটা চলতি বছরের টাকা, আমরা যোগ করতেছি কোনটা? বকেয়াটুকু শুধু যোগ করতেছি। এই জন্য তোমার চলতি বছরেরটা বাদ দিয়ে হিসাব করতে হবে। আশা করি ক্লিয়ার, বুঝাতে পেরেছি। এবার ভাড়া খরচ যোগ করলা, সাপ্লাইজ খরচ। দেখো সাপ্লাইজ খরচের মধ্যে মনে হয় সমন্বয়ের এন্ট্রি ছিল, এই যে বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ছিল 2500 টাকা। তাহলে আমাদের কি ব্যবহৃতটুকু হিসাব করতে হবে। তাহলে দেখো সাপ্লাইজ খরচ কত ছিল? 6000। তাহলে এটা থেকে তোমার 2500 টাকা বাদ দিছে, বাদ দিয়ে তোমার জাস্ট ব্যবহৃত সাপ্লাইজটা হিসাবভুক্ত করছে। ওকে, এই যে 6000 থেকে 2500 বাদ দিছে। তারপর হচ্ছে আসবাবপত্রের অপচয়, যেটা হচ্ছে তোমার পরিচালন ব্যয়, অর্থাৎ ব্যয়ের মধ্যে পড়তেছে। 50,000-এর 10%, তোমার কত আসে? 5000। তো সবগুলো যোগ বিয়োগ করে আমার মোট ব্যয় বা নিট মুনাফা কত আসে? মোট ব্যয় আসে হচ্ছে 38,500 টাকা, আর নিট মুনাফা কত আসে তোমার? 89,500 টাকা। ওকে, তো আশা করি ক্লিয়ার তোমাদের খ নাম্বার। এখন চলো গ নাম্বারটা আমরা একটু সলভ করি। যেটাতে আটকাবো তখন আমরা কোশ্চেনে আমরা ব্যাক করব। তাহলে দেখো চলতি সম্পদে কি ছিল? সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ কত ছিল? যেটা ছিল বসাই দিলাম 6000 বাদ সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ কত বাদ গেছে? 3,500 টাকা বাদ গেছে। কোন অংশটা বাদ গেছে? দেখো এই যে 3,500 টাকা, এটা কিন্তু ব্যবহৃতটা বাদ গেছে। একটা জিনিস মাথায় রাখবা, এই যে সাপ্লাইজ খরচ 2,500 এটা ছিল অব্যবহৃত, ঠিক আছে? এটা ছিল অব্যবহৃত। তো এটা আমরা কি করছি? ব্যবহৃতটা থেকে 6000 থেকে 2,500 বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ব্যবহৃত সাপ্লাইজ খরচ, অর্থাৎ এই যে 3,500। এই 3,500 আমরা যে ক্যালকুলেশন করে বের করছিলাম ওইটা আমরা সাপ্লাইজ খরচে নিয়ে গেছি। এই যে সাপ্লাইজ খরচ বাদ ব্যবহৃত সাপ্লাইজ খরচ। তোমরা যদি বোঝার প্রবলেম হয় তাহলে এখানে ব্যবহৃত কথাটা লিখে নিতে পারো। ওকে, ব্যবহৃত সাপ্লাইজ খরচ। তারপর হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব লিখলাম, অলিখিত সেবায় যোগ করতে হবে। সেবায়ের কোন অংশটা অলিখিত ছিল, অর্থাৎ হিসাবভুক্ত করা হয়নি। তাহলে 15,000 টাকা। চলো দেখি কোশ্চেনে, দেখি কই আছে। এই যে ধারে সেবা প্রদান করা হয়েছে 15,000 টাকা, যা হিসাবভুক্ত করা হয়নি। তার মানে কি? এটা অলিখিত সেবায়, এটাও তোমার কি হয়েছে? যোগ হয়েছে। তারপরে কি তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বিনিয়োগটা দিলাম। তারপরে স্থায়ী সম্পদ দিলাম। আসবাবপত্র থেকে পুঞ্জীবিত অপচয় বাদ গেছে। এখানে পুঞ্জীবিত অপচয় দেখো 5,000 যোগ 5,000, এটা কোত্থেকে আসছে? চলো দেখে আসি। আচ্ছা, তো অবচয় কোথায়? এই যে পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র, দেখো বক্সের 5,000, এটা একবার নিছি। তারপরে দেখো আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করো, এটা একবার নিছি। তাহলে তোমার এই 5,000 আর এই আসবাবপত্রের উপর 10% অবচয়, দেখো আসবাবপত্র কত আছে? 50,000। এই 50,000-এর 10% কত হয়? 5,000 হয়। তো এই দুইটা তোমার যোগ করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে তোমার 5,000 যোগ 5,000। তারপরে যন্ত্রপাতি আনলাম, মোট সম্পদ নির্ণয় হয়ে গেল। তারপর হচ্ছে চলতি দায়।
চলতি দায়ের মধ্যে কি কি আছে? প্রদেয় হিসাব আছে, অনুপার্জিত সেবায় যেটা আমরা তোমার ইয়া করছিলাম, তোমার বক্সে দেখছিলাম, অনুপার্জিত সেবায় কত? তোমার 25,000 টাকা। এখান থেকে তোমার অর্জিত অংশটা বাদ যাবে। অর্জিত অংশ কত? 2/5। এখানে মনে 2/5ই হবে, তোমার কোশ্চেনে মিস্টেক থাকতে পারে, 2/5। ঠিক আছে, এখানে অর্জিত অংশটা অর্থাৎ 5 ভাগের 2 ভাগেরটা আমার অর্জিত হয়ে গেছে, কিন্তু আমরা নির্ণয় কি করতেছি? অনুপার্জিত। এই জন্য এটা অর্জিত অংশটা বাদ যাবে। তারপরে বকেয়া বেতন, খরচের বকেয়া সবসময় চলতি দায় হয়, এটা তোমাদেরকে বলছি। খরচের বকেয়া চলতি দায়, আর অগ্রিম সম্পদ, অগ্রিম খরচ তোমার চলতি সম্পদ। ওকে, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধনের সাথে তোমার নিট মুনাফা যেটা প্রশ্নে প্রদত্ত আছে ওটা তোমার যোগ হবে। এখানে যদি প্রশ্নে প্রদত্ত না থাকে তাহলে তুমি যেটা নিট মুনাফা বের করছিলা, এই যে নিট মুনাফা বের করছিলা 89,500, এটা তুমি যোগ করবা। এই যে 89,500 দেখো যোগ আছে, এই যে নিট মুনাফা 89,500 যোগ আছে। ওকে, তারপরে উত্তোলনটা বাদ যাবে। তারপরে যেটা বের হবে সেটা হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমার আর্থিক বিবরণীটা তুমি সলভ করবা ইফেক্টিভ ওয়েতে। ওকে, তো তোমাদেরকে ইন এ সামারি আমি একটা কথা বলি যে প্রথমে তোমার কোশ্চেন অ্যানালাইসিসটা করবা সুন্দর মতো, এই যে এন্ট্রিগুলো লিখে ফেলবা, সমন্বয়ের এন্ট্রি যেখানে যেখানে থাকতে পারে ওখানে লিখে ফেলবা। দরকার হলে এখানে তো জায়গা নেই তাই আমি লিখতে পারতেছি না, কিন্তু তুমি পরীক্ষার যে কোশ্চেনটা থাকবে কোশ্চেনের পাশে যে মাসিক বেতন খরচের পরিমাণ 1,500 টাকা, তাহলে কি বেতন খরচ কিসের মধ্যে যায়? পরিচালন ব্যয়ের মধ্যে যায়, এখানে প ব লিখবা। ওকে, এটা যেহেতু তোমার বকেয়া বেতনের সাথে রিলেটেড, বকেয়া বেতন খরচের বকেয়া কি হয়? চলতি দায় হয়, তাহলে কি চ আর দ, চলতি দায়, চ দা, তো এটা দিবা। এভাবে তোমার প্রত্যেকটা তোমার ক্যাটাগরাইজড করে ফেলবা। ক্যাটাগরাইজড করে তারপর দেখবা কোশ্চেনে কি চাইছে, মোট সেবায়ের পরিমাণ নির্ণয় করো, তখন ওই স্পেসিফিক এন্ট্রি ধরে ধরে তোমার সলভ করবা। আর লাস্টে দেখো তুমি যদি সবগুলো করে তারপরে রিভাইজ দিতে যাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা, ঝামেলায় পড়বা। ধরো তুমি ক নাম্বার শেষ, খ নাম্বার শেষ, গ নাম্বার শেষ, তারপর তুমি রিভাইজ দিতেছো, তখন দেখবা একটা এন্ট্রি অন্তর্ভুক্ত হয়নি, একটার প্রভাব 2-3টায় পড়তেছে, পুরো অঙ্কটাই তোমার কাটা যাবে। তাই আগে হচ্ছে তোমার এরর ডিটেকশন করতে হবে। একটা জিনিস করতেছো, সেবায়ের পরিমাণ নির্ণয় করো, বারবার দরকার লাগলে 2বার রিভাইজ দাও, একবার চোখ বুলাইলেই তো বুঝবা যে সেবায়ের আর কোনো এন্ট্রি বাকি আছে কিনা। ঠিক আছে, যদি বাকি না থাকে তাহলে পরেরটাতে মুভ করো। এভাবে আস্তে আস্তে একটার পর একটা তুমি মুভ করতে থাকো। ওকে, তো আশা করি আর্থিক বিবরণীটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা সলভ করব তোমার লেনদেনের চ্যাপ্টারটি, ঢাকা বোর্ডের 2022-এর সলভ। এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। এটা হচ্ছে তোমার লেনদেনের চ্যাপ্টার, এটা সবথেকে ছোট এবং খুবই তোমার টাইম কনজিউমিং, মানে খুবই টাইম কম নেয়। ওকে, এবং খুবই ইজি, তোমাদের হয়তো অনেকেরই প্রিয় এই চ্যাপ্টারটা, লেনদেনের চ্যাপ্টার। সেটা হচ্ছে দেখো, তো এখানে প্রথমে কি বলা আছে? সোনালী ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ প্রারম্ভিক মূলধন কত ছিল? প্রারম্ভিক মানে কি 1 তারিখের যে লেনদেনগুলো হয় এটা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন। তারপরে কি বলছে? লেনদেনের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। দেখো এখানে কিন্তু 2-3 টাইপের কোশ্চেন আসতে পারে। জানুয়ারি তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এটা এক টাইপের কোশ্চেন। শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এটা এক টাইপের কোশ্চেন। ঠিক আছে, তারপর সমীকরণ পদ্ধতিতে তোমার লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এটা এক টাইপের কোশ্চেন। তো কোশ্চেনগুলো আগে আইডেন্টিফাই করতে হবে তোমার কি চাইছে। এই দেখো, আর এটা হচ্ছে জানুয়ারি এত তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও, এই কোশ্চেনটা যদি আসে তাহলে বুঝবা ওই ছকের মাধ্যমে তোমাকে A = L+O, ডেবিট আর ক্রেডিট অংশ সমান হতে হবে। তো এটা একটু তোমার টেস্ট করতে হবে। ঠিক আছে, হিসাব সমীকরণের উপর প্রভাব দেখো, এই কোশ্চেনটা তোমার প্রায়ই আসে প্রত্যেকটা বোর্ডেই। যদি লেনদেন থেকে কোশ্চেন আসে তখন এই কোশ্চেনটা তোমরা প্রায় পাবা। ওকে, তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো প্রথমে কি বলছে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে দেখো কি আছে? 1 জানুয়ারি তারিখে নগদ আছে, আসবাবপত্র আছে এবং 70,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করে। তাহলে দেখো প্রারম্ভিক মূলধনে কি কি আসবে? প্রারম্ভিক মূলধনে আসবে শুধু নগদ আর আসবাবপত্র। নগদ আর আসবাবপত্র এটাই শুধু প্রারম্ভিক মূলধন, আর ঋণ যেহেতু দায় তাই এটা মূলধনের মধ্যে আসতেছে না। ঠিক আছে, হিসাব সমীকরণের যেহেতু 3টা উপাদান, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব।
এ ইকুয়াল টু এল প্লাস ও ই ইকুয়াল টু এল প্লাস ওই দায় প্লাস মালিকানা সত্ত্ব। যেহেতু ঋণ একটা দায় তাই এটা তোমার মালিকানা সত্ত্বের মধ্যে আসতেছে না, এটা কি তোমার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের আবার 4টা উপাদান, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। সি মানে কি তোমার ক্যাপিটাল বা মূলধন, ক্যাপিটালের মূলধনের সাথে কি যোগ হয়, নিট লাভ যোগ হয়, এই জন্য আর মানে রেভিনিউ যোগ হয়েছে। মাইনাস ই মানে কি খরচগুলা বাদ যায়, এই জন্য মাইনাস ই। আর মাইনাস ডি কি উত্তোলন, উত্তোলনটা বাদ যায়। এটা তোমরা লিখে রাখতে পারো যাতে তোমার এক্সামে তোমার ফার্স্টলি তুমি সলভ করতে পারো। ওকে, তাহলে দেখো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করলাম, এটা শেষ। ক নাম্বার শেষ আমার। খ নাম্বারে কি বলছে, এই কয় তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে কি 1 তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। তাহলে দেখো প্রথমে কি আছে, নগদ আসবাবপত্র 70,000 টাকা ঋণ। তাহলে দেখো লেনদেনগুলো আগে তোমার আইডেন্টিফাই করতে হবে। কি আছে, নগদ, নগদান হিসাব কি তোমার ডেবিট। তারপরে কি আসবাবপত্র হিসাব কি তোমার ডেবিট। তারপরে ঋণ 70,000 টাকা ঋণ, 70,000 টাকা যে ঋণ নিয়ে শুরু করছে, 70,000 ঋণের এটা কি নগদ টাকা না, তাই 70,000 টাকার সাথে 1,50,000 কিন্তু যোগ হবে যখন নগদান হিসাব ডেবিট দিবা। নগদান হিসাব 1,50,000-এর সাথে 70,000 যোগ হবে। ঠিক আছে, তো চলো আমরা এভাবে বললে বুঝবা না, আমরা তোমার ইয়াতে যাই, সলভে যাই। এই যে দেখো মার্চ 1 তারিখে কি আছে, নগদান হিসাব ডেবিট করছে দেখো 2,20,000। 2,20,000 কোত্থেকে আসলো, 1,50,000 যোগ 70,000, ওই যে ঋণের 70,000, এই দুটা কিন্তু যোগ হয়েছে। দেখো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট হলে কি হয়, সম্পদ বৃদ্ধি পায়, আমরা জানি সম্পদ বৃদ্ধি পায়। তারপরে আসবাবপত্র হিসাব ডেবিট, ওই যে 30,000 টাকার আসবাবপত্র নিয়ে শুরু করলো, সম্পদ বৃদ্ধি পাইছে, কারণ লিখলাম। তারপরে মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ওই যে তোমার 1,80,000 টাকা, 1,50,000 যোগ 30, 1,80,000 টাকা মূলধন কিন্তু আমরা নির্ণয় করছিলাম। মূলধন কত পাইছিলাম, এই যে 1,80,000 টাকা, এই 1,80,000 টাকা আমার ক্রেডিটে বসাই দিছি। আমরা জানি যে মূলধন তোমার বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ওকে, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে মূলধনের মাধ্যমে। তারপরে ঋণ হিসাব, ঋণ হিসাবও কি তোমার ক্রেডিট, এটা তোমার কি বৃদ্ধি করছে, দায় বৃদ্ধি করছে। ওকে, তাহলে আচ্ছা এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ওকে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর হ্রাস পেলে ক্রেডিট হয়। আর দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয়। এটা সবসময় মাথায় রাখবা, আওলায় ফেলো না কিন্তু। সম্পদ সবসময় বৃদ্ধি পেলে ডেবিট হবে আর হ্রাস পেলে ক্রেডিট হবে। আর দায় ও মালিকানা সত্ত্ব সবসময় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট, অর্থাৎ উল্টাটা। খুবই ইজি। এই জন্য দেখো এই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়েছে, আর এই দেখো ঋণ ক্রেডিট বৃদ্ধি পেলে ক্রেডিট হয়েছে। এই যে দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই যে দেখো ক্রেডিট হয়েছে, ক্রেডিট ক্রেডিট, তার মানে এই মালিকানা সত্ত্ব দায় বৃদ্ধি পাইছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা 1 তারিখের লেনদেন গেল, এখন 12 তারিখের লেনদেনে আসি। দেখো 12 তারিখে কি আছে, এখানে 12 না, মনে হয় 13 হবে, 13 ভুল দিছে কোয়েশ্চনে, 13 হবে। 13 তারিখের লেনদেনে কি আছে, বাকিতে পণ্য বিক্রয়। আচ্ছা এখানে একটা জিনিস লিখে রাখো, তোমার বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের সূত্র মনে রাখার, বাকিতে পণ্য ক্রয় ও বিক্রয়, এটা একটা লাইনের মাধ্যমে মনে রাখবা, দেবী আমায় কৃপা করো। ওকে, দেবী আমায় কৃপা করো। ঠিক আছে, তো দেবী আমায় কৃপা করো, এটা হচ্ছে তোমার এখানে দেবী আর কৃপা। তো
দেবী থেকে তোমার দেনাদার হিসাব ডেবিট, দেনাদার ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। বিক্রয় কি হবে? ক্রেডিট হবে। আর কৃপা থেকে তোমার ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, আর পাওনাদার, পাওনাদার ক্রেডিট। এটা হচ্ছে তোমার শর্ট ট্রিক্স। তুমি কীভাবে মনে রাখবা যে বাকিতে ক্রয় বিক্রয় যখন শুনবা তখন এটা জাবেদা কী হবে? দেবী আমায় কৃপা করো। যদি বিক্রয় থাকে তাহলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি তোমার ক্রয় থাকে তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। ওকে, তো আশা করি আজকের পর থেকে তোমার মনে থাকবে। তাহলে দেখো এখানে কি আছে? বাকিতে পণ্য বিক্রয়, তার মানে এখানে দেনাদার হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে চলো দেখি কি আছে। এই যে আচ্ছা, এখানে প্রাপ্য হিসাব আর দেনাদার হিসাব দুইটাই কিন্তু সেম। ওকে, এটা তোমার বিভ্রান্তর কারণ না। এখানে তুমি দেনাদার হিসাব লেখো, কেউ কিছু বলবে না, কাটবে না। ওকে, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, 35,000 টাকা, সম্পদ যেহেতু বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আর বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট হলে কি হয়? আয় হয়। এই যে আয় বৃদ্ধি পাইছে। ওকে, তারপর দেখো 19 তারিখে কি আছে, চলো 19 তারিখে দেখি। 19 তারিখ আছে উত্তোলন 6,000 টাকা। উত্তোলন 6,000 টাকা। উত্তোলন করলে কি হয়? উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়, এজন্য উত্তোলনটা ডেবিট হয়। ওকে, আর যেহেতু নগদ টাকা কমছে এজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। চলো দেখে আসি কি করছে ওরা। এই যে উত্তোলন হিসাব দেখো ডেবিট করছে। উত্তোলন হিসাব, এই যে উত্তোলন হিসাব ডেবিট করছে, নগদান হিসাব ক্রেডিট করছে। উত্তোলন হিসাব কেন ডেবিট করছে? কারণ মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। মালিকানা সত্ত্ব আমি তোমাদেরকে আগেই বলছি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, কিন্তু দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। এই জন্য দেখো উত্তোলন হিসাব ডেবিট হয়েছে আর মালিকানা সত্ত্ব হ্রাস হয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব মাইনাস হয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। তারপরে নগদান হিসাব ক্রেডিট কেন? কারণ নগদ সম্পদ তোমার হ্রাস পাইছে, এজন্য দেখো সম্পদ হ্রাস। আচ্ছা, এখন আমরা পরের জাবেদাতে যাব। পরের জাবেদায় দেখো কি আছে। 30 নাম্বার, কমিশন পাওয়া গেল। তাহলে কমিশন পাওয়া গেল, এখানে দুইটা জিনিস হচ্ছে। কমিশন আমি যেহেতু পাইছি, তার মানে কি আমার নগদ টাকা বাড়ছে না, এই জন্য নগদান হিসাব ডেবিট হবে। আর দুঃখিত, কমিশনটা পাওয়া গেছে, নগদ টাকা আমি পাইছি, এজন্য নগদান হিসাবটা ডেবিট হবে। আর কমিশন প্রাপ্তি, এটা কিন্তু একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এজন্য প্রাপ্ত কমিশন হবে ক্রেডিট। তা চলো দেখি সলভে কি আছে। এই যে নগদান হিসাব ডেবিট, যেহেতু 3,000 টাকা সম্পদ বৃদ্ধি পাইছে, আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। এই যে আয় বৃদ্ধি পাইছে, আয় কি হয়েছে? বৃদ্ধি পাইছে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আমি তোমাকে বলছিলাম এটা কিন্তু তোমার মালিকানা সত্ত্বের মধ্যেই পড়ে। তুমি আবার কনফিউজড হয়ে যাও না যে আয়টা কোথা থেকে আসলো, এটা ক্রেডিট কেন হলো। এটা এই জন্য ক্রেডিট হয়েছে যেহেতু এটা আয়। আমি তোমাকে বলছিলাম মালিকানা সত্ত্বের সূত্র কি? সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এই যে দেখো আরটা যোগ হয়েছে না, আর মানে কি? রেভিনিউ। রেভিনিউ মানে আয়, এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করছে, এই জন্য দেখো আয় বৃদ্ধি, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি। বোঝা গেছে? তো খ নাম্বার আমাদের এখানে শেষ। এখন আমরা গ নাম্বার কোয়েশ্চেন দেখবো কি আছে। আচ্ছা, তো গ নাম্বারে আমাদের সবথেকে যে কোয়েশ্চেনটা আসে লেনদেনে, সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো প্রথমে আমার 1 তারিখের প্রভাবটা দেখাতে হবে। চলো আমরা ছকে ফিরে যাই অ্যান্সারে। আচ্ছা দেখো, তো এখানে বিবরণী ছক আছে 2021 সালের জানুয়ারি মাসের জন্য। তোমরা এখানে একটা কাজ করবা, এখানে তোমরা অনেকে হচ্ছে আগেই লাইন টেনে ফেলো। আগে লাইন টানবা ঠিক আছে, কিন্তু নিচের এন্ডিংটা আগে টানবা না। নিচের এন্ডিং যদি তুমি আগে টানো তাহলে তোমার প্রবলেম হবে। ওকে, নিচের এন্ডিংটা আগে টানবা না, একটা একটা করে এন্ট্রি তুমি লিপিবদ্ধ করবা। হয় না, রেকর্ড হয় না? আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কি করবা? এই বিবরণ ছক যখন তুমি করবা তখন তুমি একটা একটা করে এন্ট্রি তুমি লিপিবদ্ধ করবা। আগেই তোমার এখানে তোমার আগে তোমার এই যে এখানে যে ক্লোজিং এন্ট্রিটা টানছে, ক্লোজিংটা আছে, এই ক্লোজিংটা তুমি রাখবা না। ওকে, তো জানুয়ারি 1 তারিখে দেখো কি আছে,
যে নগদার আছে, আসবাবপত্র আছে, আর ঋণ আছে। ওকে, তাহলে দেখো নগদে 2,20,000 টাকা। 2,20,000 কোথা থেকে আসলো? 2,20,000 কোথা থেকে আসলো? এই দেখো তোমার আমার কিন্তু খ নাম্বারে করছিলাম, এই যে খ নাম্বার থেকে তুমি দেখবা নগদে 2,20,000 টাকা। এই 2,20,000 টাকা আমি এখানে বসায় দিলাম, নগদেরটা শেষ। তারপরে আসবাবপত্র কত ছিল? 30,000 টাকা বসায় দিলাম। ঋণ কত ছিল? 70,000 টাকা বসায় দিলাম। মূলধন কত ছিল? 1,80,000 টাকা। এটা কিন্তু তোমার খ নাম্বারে জাবেদাতেই করে আসছো, আর জাবেদাতে না করলে তুমি ওইভাবে কোশ্চেন দেখে দেখে তুমি বসায় দিবা। ওকে, তো মূলধন আনান কি করলাম? জানুয়ারি 1-এ আমি মূলধন আনলাম। তো এই ইয়াটা আগে লিপিবদ্ধ করে ফেলতে হবে। জানুয়ারি 1-এ তোমার মূলধনটা আনলাম। তারপর হচ্ছে জানুয়ারি 5 নম্বরে কি ছিল? জানুয়ারি 5। তো দেখো জানুয়ারি 1-এ মূলধন এনে আমি কিন্তু ক্লোজ করে দিলাম, এই যে লাইনটার মাধ্যমে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে প্রত্যেকটা এন্ট্রি বসায় ফেলবো, নিচে বসায় ফেলবো, মানে ব্যালেন্সটা আমি নিচে আনবো। 2,20,000 নিচে আনলাম, 30,000 নিচে আনলাম, 70,000 নিচে আনলাম, 1,80,000 টাকা নিচে আনলাম, ব্যালেন্সটা আমি নিচে আনলাম। তারপরে কি করব? 5 তারিখের এন্ট্রিতে যাব। দেখো 5 তারিখে কি আছে? 5 তারিখে আছে পণ্য ক্রয় 48,000 টাকা। পণ্য ক্রয় 48,000 টাকা। এটা জাবেদা করো। কি জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ তুমি টাকা কি দিয়ে কিনছো? টাকা দিয়ে কিনছো, তোমার টাকাটা কমে যাচ্ছে। তাহলে এই টাকাটা কমার জন্য তোমার কি করতে হবে? বাদ দিতে হবে, নগদ থেকে বাদ দিতে হবে। এ দেখো নগদ 48,000, 2,20,000 থেকে বাদ গেছে। আর তোমার ব্যয়, এটা কি তোমার পণ্য ক্রয় একটা ব্যয় না? এই জন্য দেখো মালিকানা সত্ত্বের ঘরে 48,000 বিয়োগ হয়েছে। তো এখানে দেখো একটা জিনিস করতে পারো তুমি, এখানে মালিকানা সত্ত্বে আবার ভেঙে ভেঙে দিছে, মূলধন প্লাস আয় দিছে মাইনাস ব্যয় দিছে মাইনাস উত্তোলন, এত কিছুর দরকার নাই। জাস্ট মালিকানা সত্ত্ব একটা জিনিস হবে, একটা কলাম রাখতে পারো, এত কিছু আলাদা আলাদা ভেঙে দেওয়ার দরকার নেই। এখানে ভেঙে জন্যই দিছে যাতে তুমি বুঝো। ওকে, তুমি অ্যান্সার যখন করবা তখন দায় পাশে মালিকানা সত্ত্ব দিবা, নিচে দিয়ে পাশে হচ্ছে এটা দিয়ে দিবা সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, তাইলেই বুঝে যাবে, এক্সামিনার বুঝে যাবে যে তুমি কোন কেন প্লাস করছো কেন মাইনাস করছো। সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি বলতে কি বোঝায়? সিতে ক্যাপিটাল মানে মূলধন, আর এ রেভিনিউ মানে আয়, ইতে এক্সপেন্সেস মানে ব্যয়, আর ডিতে ড্রয়িং মানে উত্তোলন। ঠিক আছে, তাহলে 48,000 তোমার এখানে মালিকানা সত্ত্বে বাদ গেছে। তারপরে আমরা প্রত্যেকটার আবার 5 তারিখের লেনদেন শেষ। লেনদেন শেষ হওয়ার পর এটা ক্লোজিং টানো, ক্লোজিং টেনে এই দেখো তোমার ক্লোজিং এন্ট্রি টানো। 2,20,000 থেকে 48,000 বাদ দিলে কত থাকে? 1,72,000। 30,000 এখানে বসালা, 70,000 বসালা, সব সেম থাকবে। 48,000 এখান থেকে তুমি মাইনাস করলা। ওকে, মাইনাস করলা। তো এটার তোমার 5 তারিখের এন্ট্রি শেষ। তারপর হচ্ছে তোমার 12 তারিখে কি আছে? 12 তারিখে কি? 12 না 13? 13 তারিখে কি আছে? বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় ইয়া কি ছিল? প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো এটা কি প্রভাব পড়বে? প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব কি? তোমার সম্পদের মধ্যে পড়ে না, তো সম্পদের মধ্যে দিয়ে দিলা। আর বিক্রয় করলে কি হয়? তোমার আয় হয়, অর্থাৎ মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। দেখো আয়, আয় কোথায় আছে? আয় এই যে আয় 35,000 দেখো যোগ হয়েছে। তারপর ক্লোজিং টেনে দিলা, প্রত্যেকগুলা তুমি ব্যালেন্স লিখে ফেললা। ওকে, ব্যালেন্স তুমি লিখে ফেললা। তারপর 19 তারিখে যায়, দেখি 19 তারিখে কি আছে। 19 তারিখে উত্তোলন। উত্তোলন এত হাজার টাকা। তাহলে উত্তোলন করলে কি হয়? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ থেকে কমে গেছে, আর উত্তোলন করলে ব্যয় হয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস হয়েছে। দেখো তো কি আছে? এই যে নগদ থেকে তোমার 6,000 টাকা কমে গেছে, আর তোমার উত্তোলনে দেখো মালিকানা সত্ত্ব থেকেও কিন্তু তোমার বিয়োগ হয়েছে। তো এটা তুমি ক্লোজ টেনে দিলা। এখন হচ্ছে তোমার সবগুলার নগদের টোটাল কত, এখানে হচ্ছে তোমার লাস্টের ইয়াতে টোটাল ব্যালেন্স। টোটাল ব্যালেন্স প্রত্যেকটা যোগ করবা, নগদেরটা তুমি যোগ বিয়োগ করে বের করলা, প্রাপ্য হিসাবেরটা বের করলা। 30,000 30,000, এখানে 70,000 লাস্ট ব্যালেন্স, 70,000 লাস্ট ব্যালেন্স। 1,80,000 টাকা লাস্ট ব্যালেন্স, 1,80,000 নামাও। 35,000 টাকা লাস্ট ব্যালেন্স, 35,000 টাকা নামাও। 48,000 টাকা মাইনাস লাস্ট ব্যালেন্স। দেখো এখানে ব্র্যাকেট দাও মানে কিন্তু মাইনাস বোঝাচ্ছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। তো এখানে নেগেটিভ 48,000, 48,000 নামাও। নেগেটিভ 6,000, 6,000 নামাও। এখন হচ্ছে তোমার দুইটা যোগ করো, যোগ করে দেখবে 1,66,000, 35,000, 30,000 যোগ করলে 2,31,000 টাকা হচ্ছে।
তেমনিভাবে 70,000, 1,80,000, 35,000 মাইনাস এই দুইটা দিয়ে 2,31,000 টাকা হচ্ছে। তারপরে এটা তোমার দুইটা দাগ টানবা, দুইটা দাগ টেনে ক্লোজিং এন্ট্রি টেনে দিবা। ওকে, তো এই ছিল মোটামুটি লেনদেন তোমরা কিভাবে এন্ট্রি করবা বা লেনদেনের কোশ্চেনটা তুমি কিভাবে সলভ করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই প্রশ্নে কোনো সমস্যা নেই। তো এখন চলো আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করব। ঢাকা বোর্ডের 2022 সালের 4 নাম্বার কোশ্চেন। ওকে, তো 4 নাম্বার কোশ্চেন চলো দেখি কি আছে। এখানে কি বলছে, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ওকে, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব। তারপরে জাবেদা দাখিলা দাও। ওকে, জাবেদা দিব। তারপরে চলমান যে ছকে আসবাবপত্র হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো, অর্থাৎ খতিয়ান। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিছে, ছক উল্লেখ করে দিছে চলমান যে ছকে। আর আরেকটা জিনিস, ছক যদি উল্লেখ করে না দেয় চলমান যে ছকেই করবা, কারণ টি ছকটা একটু লেন্দি হয় আর একটু পেঁচালো হয়। টি ছকটা তোমার করার দরকার নেই, যদি না এখানে বলে দেয় যে টি ছকে করো। নর্মালি তুমি চলমান যে ছকে করবা, এটা খুবই ইজি এবং টাইম অত খায় না। ওকে, আর এটা ধরো পরীক্ষার খাতা, আমি তোমাকে খতিয়ান কিভাবে ফার্স্ট করবে এটার একটা ট্রিক্স বলে দিই। আমরা নর্মালি স্টুডেন্টরা কি করি, খতিয়ানটা যখন করি তখন এইভাবে ছক কাটি, একটা একটা করে ছক কাটি, এইভাবে ছক কাটি। এই যে ধরো এখানে তারিখ, এখানে বিবরণ, ঠিক আছে, এখানে ডেবিট, এখানে ক্রেডিট, এখানে জেরের মধ্যে আবার ডেবিট ক্রেডিট। হ্যাঁ, তো আমরা এটা আগে ক্লোজ করে দিই। আচ্ছা, ক্লোজ করো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি পরীক্ষার খাতায় তাড়াতাড়ি হওয়ার জন্য তুমি কিভাবে স্কেলটা টানবা আমি বলি। ধরো এটা পরীক্ষার একটা খাতা, এতটুক তোমার পরীক্ষার খাতা, এর মধ্যে তুমি 1 2 3 তিনটা করে রাখবা, 1 2 3 1 2 3, তারপরে স্কেলটা ধরবা একসাথে, 1 এই যে 2 এভাবে কেটে ফেলবা একসাথে, মানে স্কেলটা ধরবা যখন একসাথে তিনটা কেটে ফেলবা, তাহলে কিন্তু তোমার টাইমটা কমতেছে। ঠিক আছে, আবার ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, আবার জেরের ডেবিট ক্রেডিট, জেরের ডেবিট ক্রেডিট, জেরের ডেবিট ক্রেডিট। তো এভাবে করলে কিন্তু তোমার এক্সামে এই যে স্কেলটা ধরবা এভাবে একসাথে তিনটা করে ফেলবা। ওকে, তারপর হচ্ছে তোমার এখানে যেহেতু দুইটা আছে, আসবাবপত্র হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো, তার মানে দুইটা করবা, একসাথে কেটে ফেলবা, তাহলে তোমার টাইমটা কম খাবে। তা চলো, প্রথমে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে নিট বিক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করব, যে নিট বিক্রয় কোথায় কোথায় আছে এটা আগে খুঁজে বের করব। ঠিক আছে, প্রথমে দেখো জুলাই 3 তারিখ আর 30 তারিখে হচ্ছে নিট বিক্রয়ের এন্ট্রি আছে। ওকে, তাহলে চলো দেখি কোথায় কোথায় কি আছে। দেখো জুলাই 30 তারিখ নগদে বিক্রয় আছে তোমার 25,000 টাকা। জুলাই 3 তারিখ 10% বাট্টায় জনাব আকাশের নিকট বিক্রয়, জনাব আকাশের নিকট বিক্রয়, তার মানে এটা কিন্তু বাকিতে বিক্রয়। নিট বিক্রয় নির্ণয় করতে গেলে একটা হচ্ছে নগদ বিক্রয় আর একটা হচ্ছে তোমার বাকিতে বিক্রয়, দুইটাই কিন্তু তোমার যোগ হবে। তাহলে দেখো নগদ বিক্রয় 25,000 টাকা তুমি লিখলা, আগে যেহেতু উপর থেকে করে নিচে করে আসতে হবে, তাহলে তুমি আগে বাকিতে বিক্রয়টাই লাগো। জনাব আকাশের নিকট বিক্রয় এটা 40,000 টাকা বাকিতে বিক্রয়, তাহলে 40,000 থেকে এটা বাট্টাটা বাদ যাবে। এটা কি বাট্টা, তোমার বিক্রয় বাট্টা। তাহলে 40,000 10% কত, 4,000, এই 4,000টা তোমার বাদ যাবে। তারপরে বাদ দিয়ে যেটা থাকবে ওইটার সাথে 50,000 সরি কত 25,000 যোগ হবে। দেখো কি করছে, দেখো সেম কাজটাই করছে। 40,000 থেকে 40,000 10% বাদ দিছে, 4,000 বাদ দিলে কত থাকে 36,000, আর নগদে বিক্রয়টা যোগ করছে 25,000। টোটাল নিট বিক্রয়ের পরিমাণ কত 61,000। খুবই ইজি, আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই বুঝতে। চলো নেক্সট কোশ্চেন কি, লেনদেনগুলো জাবিদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। দেখো এখানে একটা জিনিস উল্লেখ করছে, ব্যাখ্যার প্রয়োজন নেই, তাহলে তোমার কাজ কমে গেছে, ব্যাখ্যার দরকার নাই যেহেতু প্রয়োজন নাই বলছে। আর যদি এটা উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই ছোট একটা ব্যাখ্যা দিবা। আর ব্যাখ্যা লেখার ট্রিক্স বলে দিই, তোমরা অনেকেই বলো যে ভাইয়া ব্যাখ্যা কি দিব, এটাই তো মাথায় আসে না। ব্যাখ্যা তুমি যা করছো সেটারই ব্যাখ্যা দিবা। দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিই, নগদ 80,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা এবং ব্যাংক জমার উদ্ধৃত 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে, তাহলে এটা তোমার জাবেদা কি, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। ঠিক আছে, ব্যাংক জমার উদ্ধৃত কি হবে, ব্যালেন্স বিডি বা ব্যাংক হিসাব ডেবিট। আর এখানে কি ক্রেডিট হবে, তোমার
আর এখানে ক্রেডিট হবে নগদান হিসাব, তোমার নগদ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ৪০,০০০ টাকা, আর ব্যাংক জমার উদ্দেশ্যে ৫০,০০০। আচ্ছা, এখানে ক্রেডিট হবে তোমার মূলধন হিসাব, এটা তুমি লিখলা। তার মানে এখানে কিন্তু কি করছে, ব্যবসা আরম্ভ করছে। তার মানে তুমি লিখবা যে এখানে এত হাজার টাকার নিয়ে মূলধন আনয়ন করা হলো, এত হাজার টাকার মূলধন আনয়ন করা হলো, এটাই তোমার ব্যাখ্যা। তুমি যা করছো সেটাই তোমার ব্যাখ্যা। তো চলো আমরা সলভে যাই, সলভে গেলে বুঝবো। আচ্ছা, এখানে বলছে জুলাই ৯ তারিখের জাবেদা দাখিলা দাও। তো জুলাই ৯ তারিখে কি ছিল এন্ট্রিটা, চলো দেখে নিই। ৫% বাট্টায় নগদ ক্রয় ৩০,০০০ টাকা, ৫% বাট্টায় নগদ ক্রয়, তাহলে এখানে বাট্টাটা বাদ যাবে। আচ্ছা, বাট্টাটা না হয় বাদ গেল। তো এখানে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন ক্রয় হিসাব ডেবিট হলো, যেহেতু এটা বাই, তাই ক্রয় হিসাব ডেবিট হয়েছে। আর নগদান হিসাব কেন ক্রেডিট হলো, যেহেতু নগদ টাকাটা মাইনাস হয়ে গেছে। আর ক্রয় হিসাবে কতটুক আসবে, বাট্টাটা বাদ দিয়ে যা থাকে সেটা আসবে। ৩০,০০০ মাইনাস ৩০,০০০ এর ৫% বাদ দিয়ে যেটা থাকবে ওইটা হচ্ছে ৮,৫০০। অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো জুলাই ৯ গেল। তারপরে দেখি জুলাই ১৫তে কি আছে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এখানে দুই টাইপের জাবেদা আসতে পারে, একটা ব্যক্তিগত প্রয়োজনে আর একটা ব্যবসার প্রয়োজনে। এখানে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে আছে, তাই ব্যাংক হতে যেহেতু উত্তোলন হয়েছে, তাই উত্তোলন হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, কোথা থেকে উত্তোলন করছে, ব্যাংক থেকে। উত্তোলন যেহেতু করছে তার মানে এটা আমার একটা খরচ, ব্যবসা থেকে নিছে, তাই উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তেমনিভাবে 23 তারিখে কি বলা আছে, 23 তারিখে দেখো বিনিয়োগ হিসাব ডেবিট আছে, ব্যাংক হিসাব ক্রেডিট আছে। কেন বিনিয়োগ হিসাব ডেবিট আছে 23 তারিখে, রূপালী লিমিটেডের শেয়ার ক্রয় ৫০,০০০ টাকা। এই যে শেয়ার যেহেতু ক্রয় করছে, তার মানে এটা একটা বিনিয়োগ, আর বিনিয়োগ যেহেতু সম্পদ, তাই বিনিয়োগটা ডেবিট হয়েছে। বিনিয়োগটা কি হয়েছে, ডেবিট হয়েছে। বিনিয়োগ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। কোত্থেকে ক্রয় করছে, যেহেতু রূপালী লিমিটেড কি একটা তোমার ব্যাংক, এখান থেকে ক্রয় করছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, যেহেতু ব্যাংক থেকে টাকাটা গেছে। ওকে, আচ্ছা, তো 23 তারিখে গেল রূপালী লিমিটেডের শেয়ার ক্রয় ৫০,০০০ টাকা। আচ্ছা, গেল। তাহলে এখন হচ্ছে ২৭ নাম্বার, জুলাই ৩ তারিখে পাওনা ৫% বাট্টায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কি হয়েছে, ৩ তারিখে পাওনা বাট্টায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জাবেদা। এটার জন্য দেখো জুলাই ৩ তারিখে কি ছিল, 10% বাট্টায় জনাব আকাশের নিকট বিক্রয় করছে। এটার মধ্যে ৩ তারিখে যে পাওনাটা ছিল এটা 5% বাট্টায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হয়েছে। তার মানে 5% বাট্টা দিয়ে পুরাটা আমি টাকাটা পাইছি। তাহলে এটা হিসাব কেমনে করতে হয় চলো দেখি। তাহলে দেখো, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা কত, 5% ছিল, প্রদত্ত বাট্টা ১,৮০০, অর্থাৎ 5% করবা, যে টাকাটা ছিল ১,৮০০। আর প্রাপ্য হিসাব জনাব আকাশ ৩৬,০০০ টাকা। তাহলে টোটাল ৩৬,০০০ টাকা হচ্ছে তোমার প্রাপ্য হিসাব। তাহলে এইটা তোমার ক্যালকুলেশনটা কিভাবে করছে দেখো, এখানে বলছে যে ৫% বাট্টায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো, এখানে ৪০,০০০ ছিল। তাহলে তুমি দেখো এখানে কিন্তু তোমার ৩৬,০০০ টাকা আছে, যে আকাশের নিকট বিক্রয় ৪০,০০০ থেকে তোমার ওই 10%টা বাদ দিছিল, কত ছিল ৩৬,০০০। এই ৩৬,০০০ আবার 5%, ওকে, এটার 5% করছে। এ দেখো এটার 5% কত আসে, ১,৮০০। তো বাকি যেটা থাকবে ওইটা কি তোমার নগদান হিসাব, মানে ১,৮০০ টাকা বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে আদায় করছি। ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যে পূর্ণ নিষ্পত্তিতে আদায় করা বোঝাতে হলে তোমার যে বাট্টাটা থাকবে ওই বাট্টাটা তুমি বাদ দিবা, বাদ দিয়ে যেটা থাকবে বাকিটুকু তার মানে আমরা আদায় করছি। তো বাকিটুকু যাবে নগদান হিসাবে, প্রদত্ত বাট্টা হিসাবে ওই 5%-এর হিসাবটা যাবে, আর প্রাপ্য হিসাবে টোটালটা যাবে ৩৬,০০০। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। তো খ নাম্বার তোমরা বুঝতে পেরেছো। এখন গ নাম্বারে চলো দেখি কি বলা আছে। গ নাম্বারে বলা আছে যে তোমার চলমান যে ছকে আসবাবপত্র হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো।
তার মানে দেখো এখানে আসবাবপত্র বিক্রয় আছে 15,000 টাকা, ঠিক আছে। তারপরে বিক্রয় হিসাব আছে নগদ বিক্রয়, তারপরে হচ্ছে তোমার ধারে বিক্রয় আছে। তো চলো এটা কিভাবে আমরা সলভ করব দেখে নিই। তো প্রথমে আসি আসবাবপত্র হিসাবে। আসবাবপত্র হিসাবে কয়টা এন্ট্রি ছিল? 2টা এন্ট্রি ছিল। একটা হচ্ছে জুলাই 1 তারিখের এন্ট্রি, তোমরা টেস্ট পেপার নিয়ে মিলাও। জুলাই 1 তারিখে কি ছিল? মূলধন হিসাব ছিল। মূলধন হিসাব কত ছিল? 40,000 টাকা, ঠিক আছে। আসবাবপত্র হিসাব তোমার ডেবিট, মূলধন হিসাবের বিপরীতে যেহেতু হয়েছে এই জন্য মূলধন হিসাব ক্রেডিট। আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট, ওকে। তো আসবাবপত্র হিসাব যেহেতু ডেবিট হয়েছে 40,000 ডেবিটে লিখে নিলা, যে 40,000 ডেবিটে এনে ফেললা। আর কোন হিসাবের বিপরীত হয়েছে? মূলধন হিসাবের বিপরীত হয়েছে, এই জন্য মূলধন হিসাব লিখবা, ঠিক আছে। তারপরে এখানে আসবাবপত্র হিসাব ক্রেডিট হয়েছে, 20 তারিখে ক্রেডিট হয়েছে। কোন হিসাবের বিপরীতে ক্রেডিট হয়েছে? নগদান হিসাবের বিপরীতে ক্রেডিট হয়েছে। তাই দেখো ক্রেডিট 15,000 টাকা বাদ দিলাম, 40 থেকে 15 গেলে কত থাকে? 25,000। 25,000 ডেবিটের ঘরে দিলাম, ওকে। তাহলে এটা গেল তোমার আসবাবপত্র হিসাব। এখন হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কিভাবে আমরা নির্ণয় করব? দেখো 2টা এন্ট্রি আসছে, একটা হচ্ছে জুলাই 3, একটা হচ্ছে তোমার ধারে বিক্রয়, আর একটা নগদ বিক্রয়। তাহলে দেখো বিক্রয় হিসাব কি হয়? তোমার ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। কোন হিসাবের বিপরীতে ক্রেডিট? প্রাপ্য হিসাবের বিপরীতে ক্রেডিট। আমরা যে যে অ্যামাউন্টটা খ নাম্বারে পাইছিলাম, তাহলে দেখো 36,000 পাইছিলাম, কিন্তু এই 36,000 ক্রেডিট ক্রেডিট হলো। তারপরে আবার 30 তারিখে কোন এন্ট্রিটা ছিল? চলো 30 তারিখে যাই। এই যে 30 তারিখ নগদ বিক্রয় 25,000 টাকা। নগদ বিক্রয় 25,000 টাকা, এটার তোমার জাবেদা কি? নগদ বিক্রয়, তার মানে কি? আমার নগদান টাকা আসছে। নগদ বিক্রয়, বিক্রয় করলে কি হয়? আয় হয়। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তার মানে নগদ টাকা বাড়ছে। তখন কি হবে? তাহলে এই যে বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিট, 25,000 ক্রেডিটে দিলাম। 36 যোগ 25 কত হয়? 61,000। তো ক্রেডিটের ঘরে কি হবে? 61, ওকে। তো এটাই ছিল মোটামুটি তোমার যে বিক্রয় হিসাব আর আসবাবপত্র হিসাব। তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো 4 নাম্বার কোশ্চেন এখানে সলভ হয়েছে। তো আশা করি তোমরা 4 নাম্বার পর্যন্ত কোশ্চেনটা বুঝতে পেরেছো। এখন আমরা 5 নাম্বার কোশ্চেন সলভ করব। তো 5 নাম্বার কোশ্চেন কি আছে? নগদান বই থেকে তোমার কোশ্চেন আসে। নগদান বই এই চ্যাপ্টারটা থেকে তোমার কোশ্চেন আসে। তো এখানে প্রথমে আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করি। চলো দেখি কি আছে। এখানে বলছে প্রদত্ত নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো, উপযুক্ত লেনদেনগুলো দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, তারপরে উপযুক্ত লেনদেনগুলো দ্বারা একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। এখানে একটা তোমার ট্রিক্স আছে যে উপযুক্ত নগদান বই। এখন আমরা জানি নগদান বই 1 ঘরা হতে পারে, 2 ঘরা হতে পারে, 3 ঘরা হতে পারে। তাই এটা উপযুক্ত কোনটা এটা আমি বুঝবো কিভাবে? তো এটা বোঝার আইডেন্টিফাই করার উপায় হচ্ছে যে দেখবা এখানে তোমার বার্তা শব্দটা আছে কিনা, অর্থাৎ প্রদত্ত বার্তা বা প্রাপ্ত বার্তা আছে কিনা। যদি প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা থাকে, দেখো 5% বার্তায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো, তার মানে কি? তোমার প্রাপ্ত বার্তা, ঠিক আছে। তো এটা যেহেতু আছে তার মানে বুঝবা এটার জন্য উপযুক্ত বই হচ্ছে 3 ঘরা নগদান বই, ওকে। তাহলে যদি তোমার বার্তা বা প্রাপ্ত বার্তা উল্লেখ থাকে তাহলে বুঝবা যে এটা 3 ঘরা নগদান বই, ঠিক আছে। এটা একটা তোমার ছোট্ট একটা ট্রিক্স। তাহলে দেখো প্রথমে বলছে প্রদত্ত নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ তোমার কত টাকার নগদ বার্তা তোমার প্রদত্ত ছিল। তো চলো এটা নির্ণয় করি। প্রথমে সলভে চলে যাই। আচ্ছা, তো এখানে দেখো সলভে আছে জনাব সাগরকে প্রদত্ত বার্তা। জনাব সাগরকে প্রদত্ত বার্তা ছিল 28,000 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে এপ্রিল 27 তারিখের এন্ট্রি। দেখো এখানে জনাব সাগরের নিকট পাওনা টাকার 5% বার্তায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো। তো জনাব সাগরের নিকট পাওনা টাকার এটার মানে কি? যে জনাব সাগর থেকে আমি টাকা পেতাম, জনাব সাগরের থেকে আমি টাকা পেতাম, সে টাকাটা দিতে চাচ্ছিল না, ঠিক আছে। অনেকে আছে টাকা দিতে চায় না, বিভিন্ন দোকানে গেলে দেখবা যে কাস্টমাররা বাকি খেয়ে যায়, টাকা দিতে চায় না। তো তখন দোকানদার বলে যে ভাই ঠিক আছে, আপনাকে আমি 5% বার্তা দিয়ে দিলাম, আপনি আমাকে টাকাটা দেন, আপনারা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম, আপনার এই টাকা দেওয়া লাগবে না, আপনার 36,000 টাকা দেওয়া লাগবে না, আপনারা 10% আমি ডিসকাউন্ট দিলাম, আপনি 3600 টাকা মাইনাস করে দেন। তখন হচ্ছে 5,000 টাকাটা দিয়ে দেয়। তো জনাব সাগরে এমন একটা লোক, যে লোকটা টাকাটা দিতে চাচ্ছিল না, তো তাকে লোভ দেখানোর জন্য বা সে যেন টাকাটা দেয়,
তার পাওনা টাকাটা আদায় করার জন্য আমি তাকে একটু লোভ দেখালাম যে 5% তোমাকে আমি বাট্টা দিব যদি তুমি আমাকে এখন এই টাকাটা দিয়ে দাও। তো রাজি হয়ে গেছে, ঠিক আছে। ও রাজি হয়ে যাওয়ার পরে তখন আমরা ওর কাছ থেকে আদায় করছি। তো তাকে যে বাট্টাটা আমরা দিছি সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা। আর যেই বাট্টাটা আমরা পাইছি, তুমি যদি মিস্টার সাগর হও, তুমি মানে কোশ্চেনটা যখন সলভ করবা তখন বুঝবা তুমি এই কোম্পানি। তোমার কোম্পানি কি? তুমি হচ্ছে সৈকত, সৈকতের ব্যবসায় তুমি হচ্ছে সৈকত, ঠিক আছে। তুমি যদি সৈকত হও, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে বাট্টাটা দিছো। আর তুমি যদি কারো কাছ থেকে এরকম, তুমি যদি সাগর হও তাহলে তুমি বাট্টাটা পাইছো। সাগরের জন্য এটা প্রাপ্ত বাট্টা, তোমার জন্য এটা প্রদত্ত বাট্টা। বোঝা গেছে? এম আই ক্লিয়ার? ওকে, তাহলে দেখো নগদ বাট্টা পরিমাণ নির্ণয় করো, খুবই ইজি। জনাব সাগরের নিকট কত টাকা পাইতো? এখানে দেখো, এই যে জনাব সাগরের নিকট পণ্য বিক্রয় 28,000 টাকা। এই যে জনাব সাগরের নিকট পণ্য বিক্রয় 28,000 টাকা। 28,000-এর 5% দিবা, যেটা দিবা ওটাই হচ্ছে তোমার প্রদত্ত বাট্টা। তাই চলো দেখে নিই। এই যে জনাব সাগরকে প্রদত্ত বাট্টা 28,000-এর 5% কত হবে? 1400। 1400টাই হচ্ছে তোমার প্রদত্ত বাট্টা, ঠিক আছে। তো নেক্সটে আমরা যাব, এখানে বলছে নগদ প্রাপ্তি জাবেদা নির্ণয় করো। তো প্রথমে ছক কেটে ফেলবা। ছকে হচ্ছে তোমার ক্রেডিট হিসাব খাত। যেহেতু নগদ প্রাপ্তি, প্রাপ্তি মানে কি? তুমি টাকাটা পাইছো, পাইছো না? তো পাইছো, এটার বিপরীতে কি? তোমার ক্রেডিট, এই জন্য ক্রেডিট হিসাব খাত। নগদান ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট, ঠিক আছে। তো এইভাবে তুমি কোনটা কোনটা নগদান ডেবিট হবে, প্রদত্ত বাট্টা ডেবিট হবে। নগদ প্রাপ্তি জাবেদা মানে তুমি টাকাটা পাইছো, ওকে। তো নগদান ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় করলে যেহেতু আয় হয়, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তো এটা দিলাম। এখন আমার প্রত্যেকটা এন্ট্রি ধরে ধরে তোমার এন্ট্রিটা নির্ণয় করতে হবে। এপ্রিলের 1 তারিখে দেখো কি হয়েছে? মূলধন, মূলধন নগদান হিসাব ডেবিট, মূলধন, তার মানে মূলধনের বিপরীতে নগদ টাকাটা আসছে। 1,10,000 ডেবিট হয়েছে, আর অন্যান্য হিসাব ক্রেডিট, মূলধন হিসাবে ক্রেডিট হয়েছে। মূলধন কি? তোমার অন্যান্য হিসাবের মধ্যে পড়ছে। মূলধন কি তোমার বিক্রয় হিসাব? না। মূলধন কি তোমার প্রাপ্য হিসাব? না। এজন্য তোমার অন্যান্য হিসাব ক্রেডিট এটার মধ্যে চলে গেছে। তাহলে চলো আমরা কোশ্চেনে ফিরে যাই, কেন আমরা এটা করলাম আরও তোমার ডিটেলসে দেখে আসি। দেখো এপ্রিল 1 তারিখে কি আছে? জনাব সৈকত নগদ 45,000 টাকা ও 65,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তার মানে কি? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হিসাব ওই যে ক্রেডিট হিসাব খাতের জন্য আমরা দেখো প্রাপ্তি জাবেদায় কি করছি? প্রাপ্তি জাবেদায় এই যে ক্রেডিট হিসাব খাতের জায়গায় মূলধন হিসাবটা দিছি। আর যেহেতু নগদান হিসাব ডেবিট ছিল, এই যে নগদ ডেবিট ছিল, এজন্য নগদ 1,10,000 দিলাম, ওকে। আর অন্যান্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট করলাম, ওকে। তারপরে হচ্ছে বিক্রয়, এই যে 65 আর 45 কত হয়? 60 40 1 লাখ, 5 আর 5 10, 1,10,000। 1,10,000 নগদ আর ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করছে। তা নগদ যেহেতু ডেবিট আছে, ডেবিট করে দিছে, আর অন্যান্য হিসাব ক্রেডিট, অর্থাৎ মূলধন যেহেতু অন্যান্য হিসাবের মধ্যে পড়ছে এই জন্য ক্রেডিট করে দিছে। আশা করি বুঝছো। আচ্ছা, তো এখন কোনটা গেছে? কয় নাম্বার? আচ্ছা, এখন হচ্ছে 21 নাম্বার জাবেদাটা। তাহলে দেখো 21 নাম্বার জাবেদা, 21 নাম্বার জাবেদা কই? যে নগদে পণ্য বিক্রয়, বিক্রয় করলে কি হয়? আয় হয়। তার মানে আমার টাকাটা আসছে। একটা জিনিস মাথায় রাখবা, নগদ প্রাপ্তি জাবেদাতে শুধু প্রাপ্তিটাই আসে, অর্থাৎ যে টাকাটা ইন হয়েছে অতটুকু আসবে। এখানে দেখো জনাব উর্মি ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে কি হয়? টাকা চলে যায় না, মানে নগদ চলে গেছে, তো এটা নগদ প্রদান জাবেদা হবে। এই জন্য দেখো 5 নাম্বারের এন্ট্রি আসে নাই। আবার দেখো ব্যাংকে নগদ জমা দেওয়া হলো 25,000 টাকা, নগদ টাকা চলে গেছে, এটা কি আসছে? আসে নাই। এর জন্য দেখো 12 নাম্বারের এন্ট্রি আসে নাই। কিন্তু জনাব সাগরের নিকট পণ্য বিক্রয় 28,000 টাকা, বিক্রয় করলে কি হয়? আসে। কিন্তু এখানে কি আছে দেখো তো? জনাব সাগরের নিকট আছে। এটা কি নগদে আসছে? নগদে আসে নাই, তাই এই এন্ট্রিটাও আসে নাই। কিন্তু এই এন্ট্রিটা আসছে কারণ কি? কারণ এখানে কি উল্লেখ আছে? নগদে পণ্য বিক্রয়, এই কথাটা উল্লেখ আছে, এই জন্য এই এন্ট্রিটা কিন্তু আসছে। নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা, তাই এন্ট্রিটা কিন্তু তোমার আসছে, ওকে। তাহলে দেখো এই যে 40,000 টাকা বিক্রয় হিসাব, ঠিক আছে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।
এই জন্য নগদান হিসাব ডেবিটে 40,000 আসছে। এই দেখো বিক্রয় ক্রেডিটে 40,000 আসছে। আশা করি তোমরা ক্লিয়ার, বুঝে গিয়েছো। তারপর হচ্ছে কোনটা আসছে তোমার 27 তারিখের ইয়াটা আসছে, জনাব সাগরের নিকট পাওনা টাকার এত পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো। পাওনা টাকার কত পার্সেন্ট? 5% পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো। তাহলে চলো কতটুকু আদায় হয়েছে অতটুকু অংশটাই আসবে, ঠিক আছে। এই যে জনাব সাগরের বিপরীতে যেহেতু, তাই জনাব সাগর হচ্ছে ক্রেডিট হিসাব খাত। তাহলে আদায় হয়েছে তোমার 26,600 টাকা আদায় হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা ক নাম্বারেই করছিলাম। এই যে প্রদত্ত বার্তার পরিমাণ, এই যে প্রদত্ত বার্তার পরিমাণ নির্ণয় করো 1400 টাকা। ওকে, এই যে দেখো 1400 টাকা। তো 1400 টাকা বাদ দিয়ে ওই অ্যামাউন্টটা থেকে যা থাকে সেটা হচ্ছে 26,600। এটা হচ্ছে নগদ অ্যামাউন্ট। 26,600 বসালা, 1400 বসালা, প্রাপ্য হিসাব খাত ক্রেডিট বসালা, ঠিক আছে। এটা কেন প্রাপ্য হিসাব খাত? কারণ হচ্ছে জনাব সাগর তাকে কি দিছিল, সে একজন দেনাদার, ঠিক আছে। তাই এটা হচ্ছে প্রাপ্য হিসাব খাত। তাহলে তোমার নগদ প্রাপ্তি যাবে, তাই এই এন্ট্রিগুলো আসছে, বাকিগুলো তুমি যোগ করে দিবা। নগদ ডেবিট 1,76,600, এটা যোগ করে দিবা, সবগুলো যোগ করে দিবা। তো যোগ করে দিলে যেটা হবে ওটা হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদার যোগফল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো নেক্সটে হচ্ছে তোমার উপযুক্ত নগদান বই নির্ণয় করতে বলা হয়েছিল। তো উপযুক্ত নগদান বই বলতে ওখানে যেহেতু প্রদত্ত প্রাপ্ত বার্তা আছে বা প্রদত্ত বার্তা আছে, এই জন্য তোমার 3 ঘোড়া নগদান বই বুঝবা। তো চলো দেখি কি আছে। এই দেখো জনাব সৈকতে 3 ঘোড়া নগদান বই এটা আছে কিন্তু। তাহলে দেখো সেমভাবে আমরা এপ্রিলের 1 তারিখ থেকে এন্ট্রিগুলো আনবো। এপ্রিলের 1 তারিখে কি আছে? মূলধন হিসাব। মূলধন হিসাবে কি কি ছিল? নগদান হিসাব, নগদ টাকা বাড়ছিল 45,000 বাড়ছে, ব্যাংক বাড়ছিল এখানে 65,000 টাকা বাড়ছে, ঠিক আছে। এখানে প্রাপ্তি হবে ডেবিট সাইডে, প্রদান হবে ক্রেডিট সাইডে, আচ্ছা। তারপরে আমরা এপ্রিল 5 তারিখে যাব। এপ্রিল 5 তারিখের লেনদেনে কি আছে? তোমার ক্রয় হিসাবের বিপরীতে আছে, অর্থাৎ প্রদান হয়েছে, ওকে, ক্রয় করা হয়েছে। তো ক্রয় করলে কি হয়? তোমার টাকাটা চলে যায়। দেখো নগদ টাকা চলে গেছে, আবার ব্যাংক থেকে 15,000 গেছে, নগদ আছে, ব্যাংক আছে, ওকে। তারপরে আমরা আসি 12 তারিখের লেনদেন। 12 তারিখের লেনদেনটা চলো কি আছে দেখো। ব্যাংকে নগদ জমা দেওয়া হলো, এখানে হচ্ছে এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি মানে কি? বিপরীত দাখিলা। কন্ট্রা, এটা কিন্তু তোমার এমসিকিউ তো আসে মাঝে মাঝে। কন্ট্রা এন্ট্রি এটাকে কি বলা হয়? বিপরীত দাখিলা। কন্ট্রা এন্ট্রিকে তুমি সি দিতে পারো, বাংলা সি দিতে পারো, বা ক দিতে পারো, কন্ট্রা দাখিলা, তো এটা দিতে পারো। তো কন্ট্রা দাখিলা কি? কন্ট্রা দাখিলার মধ্যে মানে তোমার দুইটারই একই হিসাব খাত, মানে একটা হিসাব খাত বাড়লে আর একটা হিসাব খাত কমবে। একই হিসাব খাত বলতে আমি কি বোঝাচ্ছি? যে সম্পদ, একটা সম্পদ বাড়লে আর একটা সম্পদ যদি কমে তাহলে ওইটাকে বলা হয় আমরা কন্ট্রা এন্ট্রি। কেন কন্ট্রা এন্ট্রি বলা হচ্ছে? যেহেতু একটা সম্পদ বাড়তেছে, ওইটা বাড়ার কারণে আর একটা সম্পদ কমতেছে, এই জন্য এটা হচ্ছে বিপরীত দাখিলা। দেখো নগদে পণ্য বিক্রয়, ঠিক আছে, সরি, ব্যাংকে নগদে জমা দেওয়া হলো, ব্যাংকে নগদ জমা দেওয়া হলো, এটা একটা কন্ট্রা এন্ট্রি। কেন এটা কন্ট্রা এন্ট্রি? কারণ কোথায় জমা দিছে? ব্যাংকে জমা দিছে, ব্যাংকটা প্লাস হয়ে গেছে। কি কমে গেছে? নগদ কমে গেছে, তো নগদটা মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো এই এন্ট্রিটা কিন্তু দুই জায়গায় আসবে, একবার প্রাপ্তিতে আসবে আর একবার প্রদানে আসবে। প্রাপ্তি কি হয়েছে? ব্যাংকে নগদ জমা দেওয়া হয়েছে, এই জন্য ব্যাংকটা প্রাপ্তি, আর নগদটা প্রদান। তাহলে দেখো 12 নাম্বার এন্ট্রিটা কিন্তু এর জন্য দুইবার আসছে। এই দেখো নগদান হিসাব, নগদান হিসাবের বিপরীতে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে। এই দেখো নগদান হিসাব ক্রেডিট হয়েছে, এটা হচ্ছে ব্যাংকের বিপরীতে, ঠিক আছে। এই জন্য দুইটা সি এন্ট্রি দিছে, কন্ট্রা এন্ট্রি। সি মানে কি? তোমার কন্ট্রা এন্ট্রি। তেমনিভাবে 21 তারিখের লেনদেনে কি আছে? বিক্রয় হিসাব, বিক্রয় হিসাবের বিপরীতে, অর্থাৎ নগদ তোমার ডেবিট হয়েছে, ঠিক আছে, নগদ ডেবিট হয়েছে, অর্থাৎ নগদ টাকা আমি পাইছি, বিক্রয় করছি, পণ্য বিক্রয় করছি, তাই এই জন্য নগদে 40,000 টাকা আসলো, ওকে। এখন হচ্ছে 22 তারিখের লেনদেনে দেখো কি আছে। 22 তারিখে তোমার প্রদেয় হিসাবের বিপরীতে নগদ টাকা চলে গেছে, মানে উর্মিরে আমি পরিশোধ করে দিছি। উর্মি ট্রেডার্স যেহেতু আমার পাওনাদার, তাকে আমি পরিশোধ করে দিছি। কি পরিশোধ করছি? 14,500 টাকা পরিশোধ করছি, ঠিক আছে। পরিশোধ করার জন্য
সে আমাকে বাট্টা দিছিল, ওই বাট্টা খরচের পরিমাণটা এখানে আসবে। যেহেতু আমি বাট্টাটা পাইছি তাই এটার নাম হচ্ছে প্রাপ্ত বাট্টা। ওকে, প্রদেয় হিসাব উর্মি ট্রেডার্স 500 14,500। তাহলে চলো এটা দেখি হিসাবটা কিভাবে হয়েছে। 22 তারিখ। আচ্ছা, উর্মি ট্রেডার্সের নিকট আমাদের দেনা, দেখো কি বলা আছে, আমাদের দেনা 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে পরিশোধ করা হলো, মানে আমরা পরিশোধ করছি। ঠিক আছে, মানে উর্মি ট্রেডার্স আমাদের থেকে টাকাটা পাইতো। ঠিক আছে, কত টাকা পাইতো? 15,000 টাকা। কিন্তু আমরা বলতেছিলাম না ভাই 15,000 টাকা দেওয়া পসিবল না। তখন উর্মি ট্রেডার্স আমাদের একটু লোভ দেখালো, লোভ দেখায় বললো আচ্ছা ভাই আপনাদের 15,000 টাকা পরিশোধ করা লাগবে না, আপনাদের আমি 500 টাকা ডিসকাউন্ট দিলাম, আপনি আমাকে 14,500 টাকা দেন। তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন আমি দিয়ে দিচ্ছি, টাকাটা দিয়ে দিচ্ছি। তাহলে আমি যেহেতু টাকাটা দিয়ে দিচ্ছি, আমি পরিশোধ কত করছি? 14,500 টাকা পরিশোধ করছি। এটা আমার নগদ টাকা থেকে চলে গেছে, নগদ টাকা থেকে চলে গেছে না, তা নগদান হিসাব তোমার ক্রেডিট হয়েছে। আর আমি যে বাট্টাটা পাইছি, কত টাকা বাট্টা পাইছি? 500 টাকার বাট্টা পাইছি। দেওয়া দরকার ছিল 15,000, দিছি 14,500, তার মানে 500 টাকা আমি বাট্টা পাইছি, তো এটা প্রাপ্ত বাট্টায় গেছে। বোঝা গেছে? এই যে তোমার 14,500 হচ্ছে নগদ টাকা, এটা তোমার চলে গেছে ক্রেডিট। আর আমি যে টাকাটা পাইছি সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা 500 টাকা। ওকে, এটাও ক্রেডিট যেহেতু আমি পাইছি। আচ্ছা, তো এখন হচ্ছে 27 তারিখ। 27 তারিখও আমার টাকা আসছে, নগদ টাকা আসছে দেনাদারের থেকে, অর্থাৎ সাগর আমাকে টাকা দিছে। ওকে, প্রাপ্য হিসাব জনাব সাগর। কত টাকা তাকে বাট্টা দেওয়া লাগছে, তাকে ছাড় দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রদত্ত বাট্টা, তার কারণ কি? ছাড়টা আমি দিছি। ছাড়টা কে দিছে? আমি দিছি। খ নাম্বারে আমরা বের করছিলাম যে প্রদত্ত বাট্টা কত? 1400, আর বাকি টাকাটা কি? নগদ টাকা। নগদ টাকা আমরা পাইছি 26,600। ঠিক আছে, তো এটা গেল ডেবিট সাইড শেষ। এখন হচ্ছে ক্রেডিট সাইড। ক্রেডিট সাইডে কি আছে? বেতন হিসাব আছে। ঠিক আছে, মানে আমরা বেতন প্রদান করছি ব্যাংকের মাধ্যমে। তো দেখো ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে বেতন হিসাবের বিপরীতে। ওকে, তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে সব কিছু যোগ করে দাও। এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, তিনটা যোগ করলাম। তারপরে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি হচ্ছে, ব্যালেন্স সিডিটা কখন লিখব? যখন তোমার জমাতিরিক্ত থাকবে। ব্যালেন্স সিডি 52,100 হচ্ছে কি তোমার জমাতিরিক্ত, 63,000 কি তোমার জমাতিরিক্ত। ওকে, ব্যালেন্স সিডিটা আবার এই ব্যালেন্স যে সিডিটা থাকবে এটা আবার পরের বছরে ব্যালেন্স বিডিতে নিয়ে আসতে হবে। ব্যালেন্স সিডিটা তুমি কীভাবে নির্ণয় করবা? 1400, 1,11,600, 90,000 এটা যোগ করবা। সেমভাবে 500, 1,11,600, 90,000 এটা দিবা। ডেবিটটা ক্রেডিটটা লিখবা। লিখে যে পার্থক্যটা থাকবে, ডেবিট ক্রেডিটের যে পার্থক্যটা থাকবে ওইটাই হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডিটা কি? ডেবিট অ্যান্ড ক্রেডিটের পার্থক্যটা, ডেবিট মাইনাস ক্রেডিট, এটার পার্থক্য যেটা সেটা হচ্ছে তোমার ব্যালেন্স সিডি। এই যে 52,100 এটা অবশ্যই তোমার নগদ টাকার ডেবিট। নগদ টাকা কত ছিল এটা যোগ করে এখানে ক্রেডিটগুলো বাদ দিয়ে যেটা থাকছে সেটা হচ্ছে 52,100। তেমনিভাবে ব্যাংকের 65,000, 25,000 কত হয়? 90,000। 90,000 এখানে কত ছিল? 15,000 আর 12,000 কত হয়? 15 আর 10 কত? 25 আর 2 27। তাহলে 90,000 থেকে 27,000 বাদ দিলে কত থাকে? 63,000। এই দেখো 63,000। ঠিক আছে, তো এই ব্যালেন্স সিডিটা আমার পরের বছরের ব্যালেন্স বিডিতে নিয়ে যাব পরের মাসের। ওকে, তাহলে এটা কি মাস ছিল? এপ্রিল মাস। পরের মাস কি হবে? মে। মেয়ের ব্যালেন্স বিডি। তো এটাই হচ্ছে তোমার মূলত 3 ঘোড়া নগদান বই আমার শেষ হয়ে গেল। আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো এবং তোমরা ঠিকঠাক মতো সলভ করতে পারবে। ওকে, তো নেক্সটে আমরা 6 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব।